আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আহ, আমন্ত্রণ আজকে স্কলার আলাপ 16 এপিসোডে। আজকে বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন একজন বিদগ্ধ রিসার্চার, এবং আমরা বরাবরই চেষ্টা করি দেশে বিদেশের স্বনামধন্য রিসার্চারদের আপনাদের সামনে উপস্থাপন করতে। তো তার ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর সালেহ হাসান নকিব স্যার। স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে কর্মরত আছেন। স্যার বেসিক্যালি পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে। স্যার আমাদের দেশে যে কজন স্বনামধন্য রিসার্চার আছে, স্যার অবশ্যই তার মধ্যে অন্যতম। এখানে বলে রাখা ভালো, স্যার আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টোটাল ইম্প্যাক্ট ফ্যাক্টরে সবচাইতে সর্বোচ্চ ইম্প্যাক্ট ফ্যাক্টর পাওয়া রিসার্চার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে। তাছাড়া স্যার বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের গোল্ড মেডেলিস্ট অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ জুনিয়র সায়েন্টিস্ট। স্যার যখন জুনিয়র লেভেলে ছিল তখনও একই রিকগনিশন জুনিয়র সায়েন্টিস্টের পায়। সর্বশেষ সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে স্যার একই মর্যাদা পায়। এছাড়াও স্যার দেশে বিদেশে এই রিসার্চে অনেক আসলে অ্যাকনলেজমেন্ট এবং স্বীকৃতি রয়েছে। তাছাড়া স্যার বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সে আসলে এখন ফেলো হিসাবে কর্মরত, সম্মানিত হয়েছেন। তো আজকে আমরা আসলে বরাবরই স্যারের ব্যক্তিগত জীবন, তার পিএইচডি জার্নি, তারপর আমাদের কোয়ালিটি রিসার্চের আসলে একাডেমিয়াতে প্রয়োজন এবং বরাবর মতন কিছু টিপসও থাকবে। তো আমি প্রথমেই আপনাদের দর্শকদের অনুরোধ করব, আপনারা স্যারের আলাপটি মনোযোগে শুনবেন, এবং আপনাদের যদি কোনো পরতে, এটা হতে পারে স্যারের ব্যক্তিগত জার্নির কোনো ইন্টারেস্টিং কিছু জানতে, বা পড়াশোনার বিষয়ে বা রিসার্চের যদি সংশ্লিষ্ট কিছু আপনাদের প্রশ্ন করতে পারেন, আপনারা আপনার কমেন্ট বক্সে, আমরা অনুষ্ঠানের কোনো এক পর্যায়ে আপনার কোশ্চেনগুলো এন্টারটেইন করব। তো আর দেরি না করেই আসলে আমরা স্যারের মুখ থেকেই কথা শুনবো। ওয়েলকাম টু আওয়ার শো স্যার। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার ভালো আছেন? হ্যাঁ, আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। স্যার আসলে আমরা খুবই সৌভাগ্যবান আপনাকে আমাদের এপিসোডে পেয়ে। আসলে আমরা চাচ্ছিলাম যে আপনাদের মতোই আসলে যারা সিনিয়র, আমাদের আসলে আপনাদের দেখেই যারা আমরা অনুপ্রাণিত হই, এইরকম মানুষদেরই আমাদের এই এপিসোডগুলোতে আসলে উপস্থাপন করতে। তো আপনাকে পেয়ে আমরা সম্মানিত এবং আনন্দিত। তো স্যার আমি আপনার কাছ থেকে আপনার একটু ছোটবেলার বা শর্ট করে যদি আপনার জার্নিটা, যে একদম শৈশব থেকে কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কেমব্রিজ ইউনিভার্সিটি হয়ে এই পর্যন্ত এসেছেন, যদি আমরা একটু জানতে চাই স্যার। ধন্যবাদ। আসলে আমার শুরুটাই রাজশাহী শহরেই আর কি। আমার জন্ম রাজশাহীতে, এবং আমার বাবা মা দুজনই শিক্ষক। আমার বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং আমার মা ছিলেন কলেজ শিক্ষক। তো আমার স্কুল জীবনের শুরুটা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে, এবং শৈশবের স্মৃতি আমার খুব মনে পড়ে এই জন্য যে আমাদের শৈশবটা খুব একটা দুরন্ত শৈশব ছিল। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভিজ্ঞতা তো আপনার আছে। আমি যখন ছোট ছিলাম এই ক্যাম্পাস আরো মানে গাছপালা বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। আপনার মানে অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশের ভিতরে একটা দুরন্ত শৈশব আমি এখানে কাটিয়েছি। তারপরে আমার বাবা লেখাপড়ার জন্য দেশের বাইরে চলে যান। কিছু সময় আমি রাজশাহীর বাইরেও আমাকে থাকতে হয়েছে, দেশের বাইরে থাকতে হয়েছে। স্কুল তারপরেও বলবো যে এসএসসিটা শেষ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল থেকে, রাজশাহী কলেজ থেকে এইচএসসি শেষ করি। তারপরে আসলে আমার নিজের এইচএসসি পর্যন্ত সেইভাবে যেটাকে বলে কোনো ভিশন অথবা এইম অফ লাইফ সেরকম সুনির্দিষ্ট কিছু ছিল না। আসলে বাসাতে প্রচুর বইপত্র ছিল, ছোটবেলা থেকেই পড়াশোনার একটা অভ্যাস এবং পড়াশোনার একটা পরিবেশ আমি দেখেছি আর কি। আমার বাবা ভীষণভাবে লেখাপড়া করতেন এবং আমার মাও তার হাতেও অবসরে সবসময় বই দেখতেন।
তো এই জন্য পড়াশোনাটা যেটা ছিল ছোটবেলায় সেটা খুব ডাইভার্স, কোন একটা পার্টিকুলার সাবজেক্টের উপরে যে বিশেষ আকর্ষণ সেটা আমার ছিল না, স্কুলেও ছিল না, কলেজেও ছিল না। তো এরকম একটা লক্ষ্যহীন অবস্থাতেই এসএসসি এবং এইচএসসি শেষ করার পর অনেকটা আমার বাবার ইচ্ছাতেই আমি পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হই। এখানেও একটা ব্যাপার আছে যে অনেকের অনেক ধরনের ফ্যাসিনেশন থাকে যে এই ইনস্টিটিউশন অথবা ওই ইনস্টিটিউশনে পড়তে হবে, এটাও আসলে কোনো সময় উপলব্ধি করিনি। রাজশাহীতে বেড়ে উঠেছি এবং রাজশাহীর বাইরে কোথাও ঘরের বাইরে গিয়ে থাকবো এটা এটা চিন্তা করতে ভয় লাগতো। তো বলা যায় যে এক ধরনের কি বলবো যে ঘর কোনো মানুষই ছিলাম আর কি বরাবর। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই তখন আমি এটাকে আমার জীবনে একটা খুব বড় কি বলবো যে সৃষ্টিকর্তার তরফ থেকে একটা মস্ত বড় রহমত বলে আমি বিবেচনা করি, যে আমার জীবনে প্রথম কোনো একটি বিষয়ের প্রতি একটা প্রবল আগ্রহ সৃষ্টি। এবং আমার খুব সৌভাগ্য যে আমি যেই বিভাগে ভর্তি হয়েছিলাম এই পদার্থবিজ্ঞানের প্রতি আমার একটা প্রবল ভালোবাসার সৃষ্টি হয়। এবং আমি যেটুকু বলবো যে এই পদার্থবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমি যেটুকু শিখেছি এর পিছনে অনেকে হয়তো অনেক কথা বলবেন, কিন্তু আমি যদি একেবারে মানে কি বলবো যে সূক্ষ্মভাবে কাটাছেঁড়া করি তাহলে এই ভালোবাসাটাকেই আমি সবার আগে রাখবো। আপনার যখন বিষয়ের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে তখন আপনার জানার প্রতি যে আগ্রহটা ভিতর থেকে তৈরি হবে সেটাই আসলে আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। তো এই বিষয়ের প্রতি ভালোবাসা ছিল যে কারণে কখনো পড়া যখন করেছি কখনো মনে হয়নি যে পরীক্ষার ফলাফলকে সামনে রেখে লেখাপড়া করব। জানতে ভালো লেগেছে, পড়তে ভালো লেগেছে, পদার্থবিজ্ঞান নিয়ে ভাবতে ভালো লেগেছে, পরীক্ষাটা সবসময় গৌণ ছিল। এবং এখানে আমার ছোট্ট একটা মেসেজ আছে আমার, এটা আমি আমার ছাত্রদেরকে বলি, এখানে যারা আছেন তাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হলো যে 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 বিষয় লেখাপড়া করুন না কেন, বিষয়ের প্রতি যদি তীব্র ভালোবাসার সৃষ্টি হয় তাহলে শেখাটার জন্য যে পরিশ্রম সেটাকে কিন্তু আর পরিশ্রম বলে মনে হয় না, সেটা তখন একটা আনন্দময় কাজে রূপান্তরিত। যে আপনি ভালোবাসেন, আপনার জানতে ইচ্ছা করে, কাজেই এই জানার ভিতরেই আপনার আনন্দ। এই আনন্দটার ছোঁয়া যদি পাওয়া যায় তাহলে কিন্তু আর ফলাফল নিয়ে চিন্তা করার প্রয়োজন হয় না, ফলাফলটা এমনি ভালো হয়। আপনার ওই সাজেশন পরীক্ষার প্রশ্ন মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না, পরীক্ষায় যাই আসুক না কেন আপনি যেহেতু ভালোবাসেন আপনি জানেন আপনি লিখে আসতে পারেন। এটা একটা খুব বড় ব্যাপার। এবং আমি বলবো যে এই এই বিষয়ের প্রতি যে টান এটাই আমার ফলাফলের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। এবং বিষয়ের প্রতি টানের সাথে সাথেই যেটা স্বভাবতই চলে এসছে সেটা হলো গবেষণার প্রতি টান। কারণ শুধু পাঠ্যপুস্তক না, এর বাইরে তো জানার কোনো শেষ নেই। এবং এর বাইরে, পাঠ্যপুস্তকের বাইরে একটু যদি আপনি জানতে চান তাহলে আপনাকে রিসার্চের ভেতরে ঢুকতে হবে। এই ধারাবাহিকতাই আমার লেখাপড়া আমি শেষ করেছি। এবং আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম তখনই আমি পেপার পাবলিশ করা শুরু করি এবং স্কলারশিপগুলো এই ধারাবাহিকতাই আসলে হয়ে গেছে। আমি বলবো যে আল্লাহ পাকের অশেষ রহমত যে তিনি আমার ভিতরে এই ভালোবাসাটুকুর একটা মানে সৃষ্টি করে দিয়েছিলেন আর কি। এছাড়া কিন্তু আমি আর কোনো কারণ খুঁজে পাই না, তার কারণ আমার আসলে কোনো বিষয়ের প্রতি ওই এইচএসসি পর্যন্ত সেরকম কোনো মানে টান সেটা ছিল না। তারপর স্যার এই যে পড়াশোনার একটা পর্যায়ে কেমব্রিজে গেলেন, এর পেছনে কোনো অনুপ্রেরণা বা কোনো ঘটনা আছে বা কোনো টার্গেট ছিল যে আমাকে কেমব্রিজে যেতে হবে? এটা এটা আসলে কি যে এটা একটু মজার ব্যাপার। আমি যখন অনার্স কমপ্লিট করি, অনার্স কমপ্লিট করার পর আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে ইতালির ট্রিয়েস্তেতে আব্দুল সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স বলে একটা খুব নাম করা ইনস্টিটিউশন। এবং আমার এই অনার্সের পরেই আমি সেখানে ওই তারা বলে যে ডিআইসিটিপি একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের জন্য আমি একটা অ্যাপ্লাই করি এবং আমি মাস্টার্সের যখন ছাত্র ওই সময় আমার ওখানকার স্কলারশিপটা হয়ে যায়। তো আমি চিন্তা করছিলাম যে হয়তো আমি মাস্টার্সটা কোনোভাবে শেষ করে আমি আইসিটিপিতে চলে যাব। এই আইসিটিপিতে যাব করতে করতেই যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি ইন কার্বন্ডেল, যেটাকে বলে SIUC, সেইটারও একটা অ্যাসিস্ট্যান্টশিপ আমার হয়ে যায়, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ।
আমারই একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদের বর্তমানে আমাদের পদার্থবিজ্ঞান বিভাগে এমিরিটাস অধ্যাপক হিসেবে আছেন প্রফেসর অরুণ কুমার বসাক। উনি আমাকে একদিন বললেন যে তুমি সাদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, আমি রেকমেন্ড করবো। তো রেকমেন্ডেশন উনি করলেন এবং ওখানে আমার ফান্ডিং সহ আমার আমার অ্যাডমিশন হলো আর কি। তখন আমি এক ধরনের দোটানায় পড়ে গেলাম যে আমি কি আইসিটিপিতে যাবো না যুক্তরাষ্ট্রে যাবো। এবং আল্লাহ পাকের কি ইচ্ছা, হঠাৎ করেই আমাদের বিভাগে একটা প্রসপেক্টাস আসলো কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, সেখানকার অ্যাডমিশনের ব্যাপারে। তখন কিন্তু এগুলো বিভাগে আসতো, আমি ইদানিং আর এই সমস্ত প্রসপেক্টাস বিভাগে আসতে দেখি না। আমি যে সময়কার কথা বলছি সেটা এখন থেকে প্রায় 24-25 বছর আগে। তখন কিন্তু নিয়মিত দুনিয়ার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রসপেক্টাস তারা আমাদের বিভাগগুলোতে পাঠাতো। এখন আর এগুলো আমি দেখতে পাই না। ওই কমেন্ট আমার মনে হয় এখন সেখানে লেখা ছিল যে খ্রিস্টের জন্মের পর থেকে যদি 12টি একেবারে যুগান্তকারী আবিষ্কারের কথা বলা হয়, তাহলে এই 12টির ভিতরে 6টি হয়েছে কেমব্রিজে। আমার মনে হয় এটা একটু বাড়িয়ে বলা আর কি, কিন্তু এই লাইনটা আমাকে ভীষণভাবে ফ্যাসিনেট করে। কি সর্বনাশ, একটি ইউনিভার্সিটি যারা বলছে যে খ্রিস্টের জন্মের পর থেকে সবচেয়ে বড় যে আবিষ্কারগুলো হয়েছিল তার 1 ডজন আবিষ্কারের কথা বলতে গেলে তার মধ্যে 6টি দেখা যাবে যে কেমব্রিজে। ডেফিনেটলি এক্সাজারেশন আছে, অত অত কিছু না আর কি। তারপরে আপনি যদি ডিএনএ এর গঠনের কথা বলেন, নিউটনের কথা বলেন, ওই ডিরাকের কথা বলেন, কেমব্রিজের কথা চলে আসবে। তো আমি আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড এবং এটা দেখে ভাবলাম যে ঠিক আছে, আমার মাস্টার্সের রেজাল্ট এখনো হয়নি, হবে হবে এরকম একটা ভাব, দু একটা পেপার করে ফেলেছি, আমি একটু দেখি অ্যাডমিশনের জন্য কিছু করা যায় কিনা। তো অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করার পর আমার অ্যাডমিশনটা হয়ে গেল, পেন্ডিং ফান্ডিং এর জন্য আমার রেজাল্টের জন্য আমার অপেক্ষা করতে হতো। তো এই অপেক্ষা করতে করতেই আমার আসলে আইসিটিপি ডিপ্লোমা কোর্স, যেটাকে ডিআইসিটিপি বলে, এবং যুক্তরাষ্ট্রে ওই এসআইইউসি অ্যাসিস্ট্যান্টশিপ, এগুলোর সময় চলে আসে এবং আমি যুক্তরাষ্ট্রে চলে যাই। এবং ওখানে চলে যাওয়ার পর আমার কেমব্রিজের বাকি যেটুকু ছিল সেটুকু ইভেন্চুয়ালি ফুলফিল হয়, এবং তখন আমার ওই যুক্তরাষ্ট্রে একটি সেমিস্টার শেষ করে আমি কেমব্রিজে চলে যাই। তবে ফখরুল ইসলাম সাহেব, আমি মাঝে মাঝে একটু চিন্তা করি যে আমার সিদ্ধান্তটা ঠিক ছিল কিনা, যদিও এই চিন্তা আসলে হয়তো করার অবকাশ নেই। সেটা হলো যে আইসিটিপির যে প্রোগ্রামটা ছিল, ডিআইসিটিপি 1 বছরের প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটা আমার পদার্থবিজ্ঞানের ফাউন্ডেশনকে আমি ফিল করি যে ওই সময় আরো অনেক শক্তিশালী করতে পারে। আর যুক্তরাষ্ট্রেও যেহেতু আমার মাস্টার্স শেষ করে পিএইচডির ভিতরে ঢুকতে হতো, আমি আরো কিছুদিন মাস্টার্সের ছাত্র হিসেবে হয়তো ওখানে থাকলে পড়াশোনার সুযোগ পেতাম। সবকিছু মিলে আমি কেমব্রিজের সরাসরি পিএইচডির ভিতরে ঢুকে গেছিলাম। কিন্তু আমার মাঝে মাঝে এখন মনে হয় যে আমি যদি ও দুটো করে তারপরে পিএইচডিতে ঢুকতাম, তাহলে ডেফিনেটলি আমি আরো বেটার ইকুইপড ওয়েতে পিএইচডিতে ঢুকতে পারতাম। যাই হোক, এখন এগুলো নিয়ে আসলে রিগ্রেট করার সময় নেই। আর আল্লাহ পাক যেটা করেন ভালোর জন্যই করেন, আমি এই বিশ্বাস রাখি সবসময়। তো এটাই কাহিনী আর কি। জি জি স্যার, আসলে শুনতে ভালোই লাগছে। আসলে কেউ কেমব্রিজে পিএইচডি করার পরও তারপরেও আসলে রিগ্রেট করার সুযোগ থাকে, এটা জেনে থাকে রিগ্রেট করার সুযোগ থাকে, আসলে অবকাশ থাকে। আসলে আপনাদের মতো মানুষ থেকে আসলে এটাই আসলে আমাদের আসলে অনুপ্রেরণায়, যে কারণে আসলে আপনাদের আসলে এখানে আনা। তো স্যার, এখানে আরেকটা বিষয়, আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ, আমি নিজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তো আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তথা আসলে আমাদের এই উপমহাদেশে খুব ফিজিক্স ডিপার্টমেন্টটা খুবই একটা সমৃদ্ধ ডিপার্টমেন্ট, বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে খুবই নাম করা। এখানে আপনাদের অনেক ভালো ভালো শিক্ষক, আপনার নিজের শিক্ষক বা বর্তমানে আপনার সহকর্মী, আপনারা অনেক ভালো ভালো শিক্ষক রয়েছে। তো স্যার, এই যে উচ্চ শিক্ষা এবং গবেষণায় এই শিক্ষকদের ভূমিকা আপনার জীবনে বা গবেষক এবং শিক্ষক হয়ে ওঠার পেছনে কতটা ভূমিকা রেখেছে, এটা ব্যক্তিগত আপনার পেছনে বা আপনি মনে করেন? ডেফিনেটলি আসলে আমরা আমরা যে যেখানেই দাঁড়িয়ে থাকি না কেন, এর পিছনে কিন্তু বহু মানুষের বহু অবদান আছে। এবং হয়তো আমরা সবসময় সেটা উপলব্ধি করি না, কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষ আমাদের জীবনটাকে তৈরি করে। আমরা কিন্তু সম্পূর্ণ নিজের যোগ্যতায় আজকে আমরা যেখানেই থাকি না কেন, এর পিছনে বহু মানুষের বহু অবদান আছে। তো ডেফিনেটলি আমার শিক্ষকদেরও
প্রচন্ড অবদান আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কথাটা বলছিলেন, যে গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একটা সুনাম আছে। জি। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তাহলে তো ডেফিনেটলি আমি বলবো যে গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ অনেকটা এগিয়ে আছে। কিন্তু বিশ্বমানের সাথে আসলে আমাদের তুলনা করতে হয়, সেই তুলনায় আসলে আমরা আহামরি কিছু করিনি। মানে এই কথাটা আমি এই জন্য বললাম যে আত্মপ্রসাদে ভুগলে কিন্তু আবার মুশকিল আছে, আমরা যেন খুশি না হয়ে যাই। গবেষণা এবং শিক্ষার ভিতরে যারা আছেন তাদের একটা মস্ত বড়, মানে আমি বলবো যে একটা মানে পিটফল হচ্ছে আমরা যেন সন্তুষ্টিতে ভোগা না শুরু করি আর কি। কারণ সবসময় আরো ভালো করার সুযোগ আছে এবং আমাদের প্রতিযোগিতা তো হচ্ছে বিশ্বের সাথে। তো যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো আমার শিক্ষকদের কথা। আমি বেশি করে আমার দুজন শিক্ষকের কথা বলবো। একজনের নাম আমি আগেই নিয়ে এসেছি, প্রফেসর আশাক অরুণ স্যার। কুমার বসাক, বসাক স্যার, যিনি এমিরিটাস প্রফেসর হিসেবে আমাদের বিভাগে এখনো আছেন। আর একজন আমার মাস্টার্সের সুপারভাইজার ছিলেন প্রফেসর এ.কে.এম. আজহারুল ইসলাম। তিনিও আইআইইউসি তে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ে এমিরিটাস প্রফেসর হিসেবে আছেন। এই দুজন মানুষ, আমি যখন ছাত্র ছিলাম তখন আমাদের বিভাগে আমরা বলতাম যে মানে গবেষণার কথা বিবেচনা করলে দুজন স্তম্ভ, দুটো পিলার, এই দুই পিলার আমাদেরকে সবসময় ইন্সপায়ার করেছে। যে আমরা চেষ্টা করেছি, আরে স্যাররা এইভাবে কাজ করেন, আমরা শুনতে পাই কিছুদিন পর পর জার্নালে স্যারদের পেপার পাবলিশ হচ্ছে, আমরা ছাত্র ইন্সপায়ার্ড হতাম, আচ্ছা আমরা কি একটু চেষ্টা করে দেখতে পারি না, আমরা কি তাদের মতো হতে পারি না। এই জিনিসগুলো আমাদের ভিতরে তৈরি হতো এবং এই যে একটা কালচার, এই কালচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন বিভাগের যদি মানে চিত্রটা দেখি, তাহলে আসলে গবেষণা কিন্তু ফখরুল ইসলাম সাহেব একটা ঐতিহ্যের ব্যাপার, এবং এই ঐতিহ্যটা ধীরে ধীরে গড়ে গড়ে আপনি একেবারে হাওয়ায় হঠাৎ করে একটা গবেষণায় ভালো বিভাগ আপনি তৈরি করতে পারবেন। এটা ধাপে ধাপে কিছু মানুষের অবদানের ফলে একটা পরিবেশ সৃষ্টি হবে যেখানে এই গবেষকরা উৎসাহী বোধ করবে এবং তারা এই কাজে ঝাঁপিয়ে পড়বে। এবং আমার এই দুই স্যারের কাছ থেকে আমি যেটা শিখেছি আমি বলবো সেটা হচ্ছে যে পরিশ্রম করার অ্যাটিচিউড। তারা অসম্ভব পরিশ্রমী মানুষ ছিলেন। এবং আরো একটা জিনিস যেটা আমি খুব বেশি তাদের কাছ থেকে শিখেছি, ওনারা অ্যাবসলিউটলি সৎ মানুষ, এবং এইটার গুরুত্ব আমি বলে বোঝাতে পারবো না। আপনার ভিতরে যদি বেসিক অনেস্টি এবং ডিসেন্সি না থাকে, তাহলে আসলে একাডেমিয়াতে এবং গবেষণায় আপনি সেই পর্যায়ে পৌঁছাতে পারবেন না। এটা সততা এবং ইন্টিগ্রিটি এবং ডিগনিটির প্রশ্ন। আত্মসম্মান বিসর্জন দিয়ে আসলে এই শিক্ষা এবং গবেষণায় থাকা যায় না। এই দুজন মানুষের কিন্তু কঠোর এবং কি বলবো, নীতিবোধ এবং আত্মসম্মান বোধ ছিল। আমি একটা কথা বলি, আমি তাদেরকে, মানে এটা হয়তো অনেকে ভাববেন যে আমি একটু করছি, তা না। আমি তাদের কাছ থেকে যতটুকু ফিজিক্স শিখেছি, ফিজিক্স তো অবশ্যই শিখেছি, কিন্তু তার চেয়ে বেশি আমি যেটা শিখেছি সেটা হলো অ্যাটিটিউড। কিভাবে কাজ করতে হয়, কোন মন নিয়ে কাজ করতে হয়, কি করে এথিক্যাল স্ট্যান্ডার্ড বজায় রেখে কাজ করতে হয়, এগুলো আমার জীবনে অমূল্য শিক্ষা। এছাড়াও আমি অনেক ভালো ভালো শিক্ষক পেয়েছি আমার বিভাগে, আমার স্কুলে এবং কলেজে। তারা আমাকে শেখানোর অনেক চেষ্টা করেছেন। আমি বরং সবসময়, আপনি হয়তো একটু জানেন যে আমি খুব সোজা মানুষ না, একটু ওই যে বাংলা ভাষায় যাদের বলে একটু ঘাট তেরা টাইপ আর কি। তো আমি হয়তো সবসময় তাদের সমস্ত কথা আমি নিতে পারিনি আর কি। কিন্তু তাদের ত্রুটির কোনো, মানে তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমি তাদের প্রতি অসম্ভব কৃতজ্ঞ। আর কেমব্রিজে যে আমি যেটা দেখেছি, আমার চারিপাশে বিশ্বমানের গবেষক, আমি নিজেকে আসলেই যাচাই বাছাই করার একটা সুযোগ পেয়েছি যে আমি কি শিখে আসলাম আর এখানকার জেনারেল স্ট্যান্ডার্ড কি। কাজে প্রকৃত গবেষণা, প্রকৃত জ্ঞান, প্রকৃত চর্চা কি জিনিস, সেটা আমি আসলে অনেকটাই শিখেছি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। তো স্যার, এই আপনাদের এই যে ছাত্র অবস্থায় এই যে অসংখ্য গুণী গুণী শিক্ষক থেকে যে অনুপ্রাণিত হয়েছেন, নিশ্চয়ই এটা আপনার জীবন গঠনে বা আজকের এই পর্যায়ে আসার জন্য অনুপ্রেরণা এবং আসলে আহ, বড় ভূমিকা রেখেছে। তো এখন বর্তমানে যে আমাদের উচ্চশিক্ষা বা এই যে জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান আসলে দানের যে শিক্ষকদের ভূমিকা, আমরা কি এখন আগের জায়গা আর এখনের জায়গায় যদি তুলনা করি, সেখানে শিক্ষকদের অ্যাক্টিভ পার্টিসিপেশন বা আগের মতো আসলে যে ইনফ্লুয়েন্সটা, এটা কি, এটার অবস্থান বা এটার ব্যাপারে আপনার স্যার পর্যবেক্ষণ কি এখন? এই যে আপনারা আপনারা যে স্যারদের দেখে বা এই যে বসাক স্যার আপনাকে সাজেস্ট করলো যে তুমি ওই জায়গায় অ্যাপ্লাই করো, এখন কি আমরা এই শিক্ষকরা কি গাইড করছি কিনা বা স্টুডেন্টদের এই রিসার্চে আগ্রহী করার জন্য আমাদের কি আরো সুযোগের অবকাশ আছে কিনা, এই ব্যাপারে স্যার আপনার পর্যবেক্ষণ কি বাংলাদেশের প্রেক্ষাপটে?
অনেক কঠিন প্রশ্ন করে ফেলেছেন, আর এর এত এত বেশি এর দিক আছে। আমি খুব সংক্ষেপে উত্তর না দিলে উত্তরটা দীর্ঘ হয়ে যাবে আর কি। আমার আমার মনে হয় সংক্ষেপে উত্তর দেওয়া উচিত। জি স্যার, সংক্ষেপে। আহ, এটা হলো কি যে আমার নিজের কাছে আমি আমার নিজের তৈরি উন্নতির একটা ডেফিনেশন আছে। আমি উন্নতি বলতে যেটা বুঝি সেটা হলো যে স্বাভাবিক নিয়মেই অনেক কিছু চলে যাবে, কিন্তু যা চলে যাবে দ্যাট হ্যাজ টু বি রিপ্লেসড বাই সামথিং বেটার। এটার নাম হলো উন্নতি। যেটুকু আপনি হারাবেন সেটুকুকে আপনি পূরণ করবেন তার চেয়ে বেটার কোনো কিছু, এবং এটা আপনি যতদিন করতে পারবেন ততদিন আপনি বলবেন যে উন্নতি হচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি আপনিও জানেন, আর আমার অভিজ্ঞতা হয়তো আপনার চেয়ে একটু বেশি আর কি, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমার যেসব শিক্ষকরা অবসরে যাচ্ছেন, যেসব শিক্ষককে আমি হারিয়েছি, তাদের রিপ্লেসমেন্ট আমরা পাচ্ছি। এর মানে এই না যে আমাদের কিন্তু ভালো ছাত্রকে তৈরি হচ্ছে না, ব্যাপারটা কিন্তু তা না। এবং বড় দুঃখের কথা হলো এই, আমাদের ভালো ছাত্র তৈরি হচ্ছে, কিন্তু আমরা সেই ভালো ছাত্রগুলোকে উপযুক্ত জায়গায় বসাতে পারছি, তাদেরকে আনতে পারছি, এই কথাটা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারছি। এই জন্য যেটা হচ্ছে যে আমরা রিপ্লেসমেন্টটা, যেটাকে নারিশমেন্ট বলা যায়, যে আপনার তো পুষ্টি দরকার, এই পুষ্টিটা, এই পুষ্টির যোগান আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক মতো পাচ্ছে না। এবং এইটার ফলাফল কিন্তু আমরা আমরা কিন্তু ভোগ করছি। এটার ফলাফল আমরা ভোগ করছি। ছাত্ররা শিক্ষকের কাছ থেকে শিখবে, এবং শুধু লেখাপড়া শেখে না, জীবন বোধ, অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, এথিক্স শেখে। এই জিনিসগুলো শেখানোর মতো মানুষদের আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোকে সেভাবে আনতে পারছি না। হ্যাঁ, এখনো হয়তো দুই একজন চলে আসছেন, কিন্তু কি বিবেচনায় আসছেন, কোন বিবেচনায় আসছেন, এগুলো কিন্তু ভীষণভাবে প্রশ্ন। এখন আমাদের যেটা হয়েছে সেটা হলো বিশাল একটা ইনফ্লেশন অফ নাম্বার। আমাদের সংখ্যার একটা, কি বলবো, যে উল্লম্ফন হয়েছে, মানে এটা ব্লো ডাউন, অনেক সংখ্যা, অনেক কিছু, কিন্তু মানের দিকটা আমরা প্রতিদিনই হারাচ্ছি। তো এই হচ্ছে আমাদের এখনকার অবস্থা। আর এর পিছনে যেটা আছে সেটা তো আর্থসামাজিক অবস্থা থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতি, এবং মূলত বাংলাদেশের রাজনীতি, এবং এই রাজনীতির পিছনেও আবার ইতিহাস, সমাজের প্রেক্ষাপট, শিক্ষিত মানুষের আসলে কতটুকু সুশিক্ষা আমরা দিতে পারছি, এই সমস্ত ফ্যাক্টর গুলো চলে আসছে। যে এই সবকিছু মিলে যদি এটা আমরা না বুঝি, তাহলে এটা আমরা কমপ্লিটলি বুঝতে পারবো না। এবং আমার মাঝে মাঝে আশঙ্কা হয় এই জিনিসটা আমরা ধরতে পারছি না। আমরা মাঝে মাঝে এলোমেলো, এলোপাথারি, কখনো এখানে হাত দিচ্ছি, কখনো এখানে হাত দিচ্ছি, কিন্তু বিষয়টা অনেক গভীর এবং অনেকগুলো ফ্যাক্টর আমাদেরকে একটা খারাপ অবস্থার মধ্যে এনে ফেলেছে। এবং আপনি যতই উন্নতির কথা বলেন, আপনি যদি শিক্ষার মান ধরে না রাখতে পারেন, আপনি যদি শিক্ষার মানের উন্নয়ন না করতে পারেন, আপনি যদি প্রকৃত শিক্ষিত মানুষ এই দেশে তৈরি না করতে পারেন, আপনার এই উন্নতি সাস্টেইনেবল উন্নতি হবে না। এটা ফাঁপা উন্নতি, এবং এটা দিয়ে আসলে কাজ হবে না। ধন্যবাদ স্যার, আসলে ইউ আর স্পট অন। আসলে আমরা সবাই হয়তো আপনার কথার সাথে একমত না হওয়ার কোনো সুযোগ নেই আসলে। এখন স্যার আমি আর একটু একটু ভেরি মাচ একাডেমিক কোশ্চেন করতে চাই। আপনার যেমন আসলে কেমব্রিজ সম্পর্কে একটা ফ্যাসিনেশন ছিল, আসলে বরাবর মতো পৃথিবীর আমি মনে করি সব শিক্ষার্থীরই আসলে কেমব্রিজ, অক্সফোর্ড এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আলাদা একটা আসলে ফ্যাসিনেশন থাকে। তো স্যার এই যে ফ্যাসিনেশন, আর আপনি যে পিএইচডি করতে গেলেন সেটার বাস্তবতা, এই যে স্যার এই কেমব্রিজে পিএইচডি করার যে লেসনটা বা আপনি কি শিখলেন, এটা যদি একটু আমরা সংক্ষেপে সারসংক্ষেপ করে, মানে হোয়াট ইউ হ্যাভ লার্ন ফ্রম কেমব্রিজ সো ফার, এটা যদি আমাদের অডিয়েন্সদেরকে বলতেন। যে কারণ আমরা একটা বিশ্বমানের একটা প্রতিষ্ঠান থেকে তারা আসলে পিএইচডি কিভাবে দেয়, বা কিছু ঘটনার দিয়ে যদি বোঝাতেন যে আমাদের দেশের পার্থক্য, আমাদের যে ইনস্টিটিউট গুলো আসলে পিএইচডি দিচ্ছে বা ওই মানের প্রতিষ্ঠানগুলোর সাথে কোন কোন জায়গাগুলোতে আসলে ডেভিয়েট হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো। আর আপনার লেসনটা, যে আমি হোয়াট ইউ হ্যাভ লার্ন ইউনিক ফ্রম ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। আমি সংক্ষেপে উত্তর দেব। প্রথম কথা হলো পিয়ার। আপনি কোন পরিবেশে আছেন, আপনি কোন পরিবেশে আছেন, এটা আপনি বোঝার আগেই আপনাকে হয় উপরে তুলে দেবে অথবা নিচে নামিয়ে দেবে। কথাটা হলো, আপনি যদি আপনার ল্যাবে ঢোকা মাত্র দেখেন যে বিশাল একটা হোয়াইট বোর্ড, এবং সেখানে ওই দিনে দুনিয়ার কোন ল্যাবে কি হচ্ছে তার একটা সামারি, জটিল গাণিতিক ইকুয়েশন,
এবং একটা রিসেন্ট এক্সপেরিমেন্টাল রেজাল্টের ডেটা, তার গ্রাফ ওই বিশাল হোয়াইট বোর্ডটাতে টাঙানো। এটা সকালে আপনি ওই 11টার সময় কফি ব্রেকে যেতে যেতে যদি দেখেন সেই ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে, সেখানে একটা নতুন ইকুয়েশন। আপনি যখন লাঞ্চে ক্যাফেটেরিয়াতে যাচ্ছেন তখন যদি দেখেন যে আপনার পাশে বসে প্রফেসর তার ছাত্রদের সাথে ওই ন্যাপকিনে ওই ডায়াগ্রাম এঁকে ফিজিক্স, এক হাতে কাঁটা চামচ চলছে আর এক হাতে ন্যাপকিনে ওই আপনার ডায়াগ্রাম আঁকা চলছে, তাহলে কথাটা হচ্ছে যে আপনি ওই পরিবেশে থাকলে আপনার মেন্টাল সেটআপটা কত দ্রুত পরিবর্তিত হবে। আপনি তো তখন, আমরা এই দেশে যেসব নিয়ে চিন্তা ভাবনা করে আমাদের সময়গুলো কাটাই, আপনার চিন্তা ভাবনা তো আর সেদিকে ধাবিত হবে। এটা হলো এক কথা। 2 নম্বর হচ্ছে আপনি সবসময় কোয়ালিটির ভিতরে আছেন, অত্যন্ত হাই কোয়ালিটির ভিতরে আছেন। এই হাই কোয়ালিটির ভিতরে যখন আপনি থাকবেন, আপনি যখন একজন আমেরিকান রিসার্চ স্টুডেন্টকে আপনার পাশের ডেস্কে বসে কাজ করতে দেখবেন, একজন জাপানিজকে কাজ করতে দেখবেন, একজন কোরিয়ানকে কাজ করতে দেখবেন, একজন জার্মানকে কাজ করতে দেখবেন, আপনি কোন পরিবেশ থেকে এসছেন কি সেটা তো না, আপনি তখন ওই পরিবেশেরই একটা অংশে পরিণত হন। এটা হলো পরিবেশের প্রভাব। আর একটা কথা যেটা আসে সেটা হলো যে আপনি সুবিধা অসুবিধার কথাগুলো বলছিলেন। আমি বলবো যে কেমব্রিজে পিএইচডি করতে যাওয়া একজন বাঙালি ছাত্রের জন্য একটা ভিন্ন মাত্রা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কোন জায়গায়? আমার সুপারভাইজার আমাকে কি করতে হবে সেটা অলমোস্ট, আমার পিএইচডি করতে প্রায় 4.5 বছর লেগেছিল আর কি ওখানে কেমব্রিজে। উনি এই 4.5 বছরে আমাকে অলমোস্ট কোনোদিন বলেননি যে সালে তোমাকে এইটা করতে হবে। তিনি সবসময় আমাকে বলেছেন, সালে এই জিনিসগুলো ইন্টারেস্টিং বলে মনে হয়, তুমি এর ভিতরে কোনটা ট্রাই করতে চাও। এরপরে তিনি যেটা আমাকে বলতেন সেটা হলো, সালে ধরা যাক আমি একটা বললাম যে আমি এটা করে দেখতে পারি। উনি বড় জোর যেটা বলেছেন সেটা হলো, তোমার জায়গায় যদি আমি হতাম, বলেছেন যে সালে তুমি যেহেতু এই বিষয়ে ইন্টারেস্টেড, এইটাতে ক্যাভেন্ডিশের ওই গ্রুপের অমুক প্রফেসর কিন্তু ভালো জানেন, তুমি একটু তার সাথে কথা বলে দেখতে পারো। কাজে ওভারঅল অ্যাটিটিউডটা কেমন সেটা বুঝতে পারছেন। কিন্তু আমাদের সমস্যাটা কি হতো বাংলাদেশ থেকে, আমি প্রথম দিকে যে সমস্যাটা ফেস করেছি, আমি তো চাইতাম উনি আমাকে একেবারে হাতে ধরে বলে দেবেন, তুমি এইটা করবা, তারপরে এইটা করবা, তারপরে এইটা করবা, তারপরে এইটা। কিন্তু উনি আমাকে কি করলেন, উনি আমাকে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন এবং ফেলে দিয়ে বললেন, এবার দেখো তুমি কি করতে পারো। সো এটা কিন্তু একটা বিশাল স্ট্রাগল, এবং এই জিনিসটা আমি শিখেছি। আমি এখন আমার ছাত্রদের ঠিক ওইভাবেই গাইড করার চেষ্টা করি। তাতে যে তাদের খুব একটা উপকার হয় তা না, তারাও কিন্তু আমার কাছে প্রত্যাশা করে যে আমি তাদের বলে দেবো হাতে ধরিয়ে, যে রন্ধন প্রণালীর মতো, যে তুমি এখন লবণ দাও, এখন চিনি দাও, এখন 10 মিনিট তুমি এটা ঘাটাঘাটি করো। কিন্তু আসলে রিসার্চ তা না। কেমব্রিজের রিসার্চ স্টুডেন্টকে যে পরিমাণ ফ্রিডম দেওয়া হয়, যেটা আমেরিকান কোনো ইউনিভার্সিটিতে আসলে দেওয়া হয় না, এই ফ্রিডমটাই ইট মেক্স অর ব্রেক স্টুডেন্ট। আইদার ইট উইল মেক ইউ অর ইট উইল ব্রেক ইউ। যেটা আমার সুবিধা হয়েছে, আমি 2 বছর ভয়ানক স্ট্রাগল করেছি। 3য় বছর থেকে আই রিয়েলি গট কনফিডেন্ট যে আমি পারি, আমি এখন নিজেরটা নিজেই সামলাবো। ঠিক আছে, এই যে আত্মবিশ্বাস তৈরি হওয়া, এবং তারপরে ওখানে পোস্টডক এবং ইনভাইটেড স্কলার হিসাবে আমি প্রায় কেমব্রিজের সাথে আমার সম্পর্ক 13 বছরের। আমি 5 বার ইনভাইটেড স্কলার হিসাবে সেখানে কাজ করেছি, পোস্টডক হিসাবে কাজ করেছি। যে স্বাধীনতা আমি পেয়েছি, এবং এইটা একজন রিসার্চারকে গ্রো করতে আপনাকে তো বেড়ে উঠতে হবে। সবসময় যদি আপনি ফিল করেন যে আপনার উপর একটা ছায়া আছে, আপনি গ্রো করবেন। ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হতে গেলে ওই ধরনের পরিবেশ, ওই ধরনের অ্যাটিটিউড সৃষ্টি করা খুব দরকার। এবং এর ফলে যে সুফলটা আমি পেয়েছি, আমি কেমব্রিজ থেকে যখন দেশে ফিরে এসেছি, আমার রিসার্চ এবং প্রজেক্ট নিয়ে আগাতে এতটুকু সমস্যা হয়নি, কারণ আমি জিনিসটা ওইখানকার ট্রেনিং এ শিখে ফেলেছিলাম যে আমাকে এখন কি করতে হবে। তো এই সবকিছু মিলে আপনি যদি পরিবেশ, রিসোর্স, লজিস্টিক এবং স্কলারশিপের সাথে যদি দেশের সাথে তুলনা করেন, আসলে তুলনা করার তো কোনো অবকাশ নাই, কিন্তু অ্যাটলিস্ট উই নো দ্য স্ট্যান্ডার্ড। আমাদের যখন স্ট্যান্ডার্ডটা জানা থাকে, তখন আমরা একটু একটু করে পুশ করতে পারি যে ওই স্ট্যান্ডার্ড দিকে আমরা আস্তে আস্তে এগোবো। তো সেটাই হচ্ছে আমাদের টেক হোম মেসেজ, যে আমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এরকম অভিজ্ঞতা নিয়ে এসেছি, সেই ভালো অভিজ্ঞতাগুলো যেন আমরা ইমপ্লিমেন্ট করি। আর একটা কথা আপনি বলেছেন ভিশনের কথা বা ইন্সপায়ার হওয়ার কথা, এইখানে আমি আমার ছাত্রছাত্রী বা যারা পিএইচডি করতে চান তাদেরকে বলবো, ইনস্টিটিউশন কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু ইনস্টিটিউশন
কিন্তু শেষ কথা না। আমি কেমব্রিজে পিএইচডি করেছি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অ্যাংলিয়া রাস্কিন বলে আরেকটা ইউনিভার্সিটি আছে, অ্যাংলিয়া রাস্কিন নামে আরেকটা ইউনিভার্সিটি আছে। এবং কেমব্রিজের ছাত্রদের, বিশেষ করে আমাদের মতো যারা উপমহাদেশ থেকে যায়, তারা অ্যাংলিয়া রাস্কিনের কথা শুনলেই একটু বুঝতেই পারছেন যে কেমব্রিজে আরেকটা বিশ্ববিদ্যালয়, যেটা আগে একসময় পলিটেকনিক ছিল, ইট ওয়াজ কনভার্টেড ইন্টু এ ইউনিভার্সিটি। ব্রিটিশ সরকার একসময় কিছু পলিটেকনিক ইউনিভার্সিটিতে কনভার্ট করে। তো এই অ্যাংলিয়া রাস্কিন আসলেই তো রেটিং টেটিং সবকিছুতে কেমব্রিজের সাথে কোনো তুলনাই হয় না, একেবারে তলার দিকের একটা ইউনিভার্সিটি। কিন্তু আপনারা জানবেন যে অক্সফোর্ডে যে সারা গিলবার্ট আপনার ওই কোভিড এর জন্য ভ্যাকসিন তৈরি করছে, সারা গিলবার্ট কিন্তু পিএইচডি করেছিল অ্যাংলিয়া রাস্কিন থেকে। তাহলে অ্যাংলিয়া রাস্কিন থেকে পিএইচডি করে ভাইরোলজিতে এবং ভ্যাকসিনেশনে পৃথিবীর টপ অথরিটি হওয়া যায়। কাজেই ইনস্টিটিউশনের গুরুত্ব আছে ঠিকই, ইনস্টিটিউশনের গুরুত্ব আছে, তার কারণ অ্যাংলিয়া রাস্কিন থেকে আমাদের সারা গিলবার্ট চলে গেছিলেন অক্সফোর্ডে পোস্টডক হিসাবে। কিন্তু কথাটা হলো যে ভালো কাজ পৃথিবীর যে কোনো জায়গাতে অ্যাটিটিউড এবং সুযোগ সুবিধা কিছুটা তৈরি করতে পারলে করা যে অসম্ভব তা কিন্তু না। কাজে আমার কথাটা হলো অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড ক্যান টার্গেট ইট, কিন্তু তার চেয়ে যদি একটু একটু নিচের লেভেলে কিছু হয় বা অনেক নিচের লেভেলেও কিছু যদি হয়, সেখানে যে আপনি একেবারে দুনিয়া কাঁপিয়ে দেয় কাজ করতে পারবেন না তা কিন্তু না। ধন্যবাদ স্যার। আসলে এর প্রসঙ্গক্রমে স্যার, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। তো স্যার, প্রসঙ্গক্রমে আর একটা প্রশ্ন এসে যায়। এই ক্যামব্রিজে যে পিএইচডি করেছেন, এখন আপনি নিশ্চয়ই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সুপারভাইজ করেন বা অন্য অন্য জায়গায় হয়তো এক্সটার্নাল হিসেবে। তো এই এই এখন সবাই একটা প্রায় একটা আসলে তর্ক বলবো বা একটা ডিবেট করে যে দেশে বিদেশে পিএইচডির মান, বা হয়তো দেশে ভালো পিএইচডি হচ্ছে না। এই ব্যাপারে স্যার আপনার পর্যবেক্ষণ, আমি আপনার লেখা পড়ি জানি, আমাদের দর্শকদের জন্য অনেকে হয়তো জানতে চায়। এটা একটা কন্টেম্পোরারি একটা ডিবেট, যে হয়তো অনেকেই মনে করে যে যদি আসলে পিএইচডির সাথে একটা অ্যাফিলিয়েশনটা একটু বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে হয় তাহলেই ভালো, আর দেশ থেকে কোনো বিশ্ববিদ্যালয় করলে হয়তো বা ওইটার যে ভ্যালুটা ক্যারি ইকুয়ালি করে না। এই বিষয়ে স্যার আপনার পর্যবেক্ষণ বা মতামত কি? এই বিষয়ে আমার যে পর্যবেক্ষণের মধ্যে দুটো দিক আছে। আমি মাঝে মাঝে অত্যন্ত ভালো মানের ছাত্র পাই আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই ছাত্রগুলো যে কত ভালো আমি বলবো যে তারা যদি একেবারে পৃথিবীর সেরা 10টা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের ছাত্র হতো, সেখানেও তারা ভালো করতো, সেখানেও ভালো করার মতো ছাত্ররা এদেরকে আমি পাই। কিন্তু হয়তো আমি 2 বছর 3 বছর পর পর এক একজনকে পাই। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আমি অত্যন্ত ভালো ছাত্র কিছুদিন পর পর, কয়েক বছর পর পর পাই। আমি সবসময় চাই যে এরা একটা খুব ভালো বিশ্ববিদ্যালয় থেকে, বাইরের একটা খুব ভালো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করবে। এখন এটা কেন চাই? এটা এই জন্য চাই না যে বাইরের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করলে ওর যে আপনি একটা নাম, একটা রেপুটেশন ইত্যাদি ইত্যাদির কথা আপনি বলছিলেন, এই জন্য কিন্তু আমি চাই না। আমি চাই বাইরের একটা ভালো বিশ্ববিদ্যালয়ে তারা 3 বছর 4 বছর 5 বছর যদি লেখাপড়া করে, তাহলে আসলে লেখাপড়া এবং গবেষণাটার জন্য কি ধরনের পরিবেশ, কি ধরনের অ্যাপটিটিউড এবং অ্যাটিটিউড, সেটা তারা নিজের চোখে দেখে আসতে পারে। এবং আমি চাই এই শিক্ষাটা তারা পাক। আমি কিন্তু গবেষণার মানের কথা বলিনি, আমি বলেছি পরিবেশটা কেমন এবং কিভাবে এগুলো প্র্যাকটিস হয় এগুলো জানা দরকার। এগুলো জেনে তারা যদি দেশে ফিরে এসে এগুলো কিছুটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, তাহলে কিন্তু এই দেশটার অনেক উপকার। তবে এখানে একটা বড় কিন্তু আছে। বাংলাদেশে এই মুহূর্তে পদার্থবিজ্ঞানে যারা পিএইচডি করছেন তাদের ভিতরে খুব বড় একটা অংশ জাপানে পিএইচডি করছেন, আপনি জানেন, এবং আরো একটা বড় অংশ কোরিয়াতে পিএইচডি করছেন। জাপানের যারা পিএইচডি করতে যাচ্ছেন তারা তো জাপানের এডুকেশনাল ইনস্টিটিউটে এগুলো কি করে ফাংশন করে খুব কাছে থেকে দেখছেন। কোরিয়াতে যারা যাচ্ছেন তারা কোরিয়ানদের ওয়ার্ক এথিকটা খুব সুন্দর করে দেখছেন। কিন্তু আমার দুঃখ হয় যে তারা যখন জাপান থেকে ফিরে আসেন অথবা কোরিয়া থেকে ফিরে আসেন, তারা যা দেখে আসলেন তার কোন প্র্যাকটিসটা তার নিজের ইনস্টিটিউশনে এসে তারা নিজেরা করার চেষ্টা করছেন। আমার দুঃখের সাথে বলতে হয় আমি কোনো প্র্যাকটিসে তাদেরকে করতে দেখি না। জাপানিজদের যে ভদ্রতা, যে সততা, যে নিষ্ঠতা, পিএইচডির কাজ তো একটা আসেই। আপনি 3 বছরে জাপানে গেলে লাইক প্রজেক্ট ওয়াইজ আপনি কাজ করবেন, আপনার পিএইচডি হয়ে যাবে। কিন্তু আপনি যেটা দেখে আসলেন
যেটা আপনাকে মানুষ হিসাবে উন্নত করবে, সেটা কেন আমরা যারা বিদেশ থেকে পিএইচডি করে আসছি তারা কেন ওইভাবে দেশের কাজে লাগাতে পারছে? এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটা যখন আসে তখন আমার দুঃখ হয় যে 7 বছর আমেরিকা থেকে পিএইচডি করে এসে আসলে লাভটা কি? সে যখন বিভাগে আসছে তখন তো সে ওই লাল নীল হলুদের ভিতরে ঢুকে যাচ্ছে, সে তো গবেষণা থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে আসলে লাভটা কি করবে? এটা একটা বড় প্রশ্ন। এরপরে যে প্রশ্নটা আসে সেটা হলো এই যে দেশে পিএইচডি, হ্যাঁ দেশে পিএইচডির নামে এক ধরনের কি বলবো অনেক ক্ষেত্রে প্রতারণা চলে, আবার একই সাথে দেশে অত্যন্ত ভালো মানের পিএইচডি করানো সম্ভব। সেরকম মানুষ আমাদের দেশে নেই তা কিন্তু না, দেশে অত্যন্ত ভালো মানের পিএইচডি করা সম্ভব। আমি এরকম গোটা তিনেক উদাহরণ দিতে পারি যেখানে যে পিএইচডি গুলো হয়েছে সেগুলো অ্যাবসলিউটলি বিশ্বমানের হয়েছে। আমি কিসের প্রেক্ষিতে বলছি? এই পিএইচডি গুলো থেকে যে ধরনের পাবলিকেশন হয়েছে, এই ধরনের পাবলিকেশন গড়পড়তা আমেরিকা, ইউকে, ইউরোপের অন্যান্য বিশ্ববিদ্যালয় বা জাপান থেকে হয় না। এর অর্ধেক পাবলিকেশন হয় না। দেশে থেকে অতি উচ্চমানের পাবলিকেশন করেছে এবং অতি উচ্চমানের পিএইচডি করেছে, এরকম উদাহরণ আমি দিতে পারি। তার মানে দেশে কাজ করানো যাবে না এমন না, কিন্তু দেশে বেশিরভাগ কাজ যে মানের হচ্ছে সেগুলোর কোনো মানই নেই, এটাও সত্য। তার মানে খুব ভালো করানোর মতো কিছু মানুষও আছেন, কাজ একেবারেই করানো জানেন না এমন কিছু মানুষও ভুরি ভুরি পিএইচডি দেশে দিচ্ছেন। এই হলো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে আপনি জানেন যে ওই কোটি টাকা দিয়ে ওই স্কলারশিপ দিয়ে আমরা কিছু ছাত্রকে, তারা হয়তো ইভেন সেই সেন্সে ডিজার্ভিংও না, তাদেরকে আমরা বিদেশে পাঠাচ্ছি পিএইচডি চাই। কিন্তু ওই ফান্ডিংটা দেশের উপযুক্ত লোকের হাতে যদি আসে, তারা ওই বিদেশি পিএইচডির মানে অথবা তার চেয়েও বেটার কোয়ালিটির পিএইচডি ওই টাকায় অন্তত 5 জন ছাত্রকে পিএইচডি করাতে পারে। কাজে আমাদের পলিসিতেও সমস্যা আছে, আমাদের অ্যাটিটিউডেও সমস্যা আছে, এবং এই সমস্ত সমস্যা নিয়েই এই আমরা আশ করছি। আমার পিএইচডি নিয়ে ওভারঅল ইমপ্রেশন খুব ভালো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি স্বীকার করি যে দেশেও ভালো মানের পিএইচডি করানোর সুযোগ আছে, কিন্তু ওই মানে থিওরিটিক্যাল ফিল্ডে এক্সপেরিমেন্টালি দেশে ভালো পিএইচডি করানোটা একটা অসম্ভব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে, তার কারণ আমাদের সে ধরনের ল্যাব, ফান্ডিং এবং ফ্যাসিলিটিস নেই। তো সব মিলে পিএইচডি নিয়ে এটাই আমার ইমপ্রেশন। আমার মনে হচ্ছে ফখরুল ইসলাম সাহেব বোধহয় আর কানেকশন একটু হারিয়ে ফেলেছেন আর কি। তো আমরা বোধহয় একটু অপেক্ষা করি আর কি, উনি ফিরে আসবেন নিশ্চয়ই। হ্যাঁ, জি জি, হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। ফখরুল ইসলাম সাহেব জানতে চাচ্ছিলেন যে একাডেমিয়াতে থাকতে গেলে পাবলিকেশন কতখানি ইম্পর্টেন্ট। এটা তো আসলে আমার মনে হয় নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের কথাই বুঝিয়েছেন আর কি। সরি, আমার মনে হয় আমিও ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তো ফখরুল ইসলাম সাহেব পাবলিকেশনের ব্যাপারে জানতে চাচ্ছিলাম, এটা কতখানি গুরুত্বপূর্ণ। আমি আবার একটু প্রথম থেকে বলি যে এটা আমাদের সবারই জানা আছে যে বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য
যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে তার মূল পার্থক্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একজন শিক্ষক অথবা একজন গবেষক তাকে জ্ঞান সৃষ্টির যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার সাথে সংযুক্ত হতে হবে, এটা হতেই হবে, এটা শর্ত। তো এই শর্ত যদি পূরণ করতে হয় তাহলে তো একজনকে গবেষণায় আসতেই হবে, কারণ গবেষণা ছাড়া জ্ঞান সৃষ্টির আসলে আর কোনো উপায় নেই। জ্ঞান সৃষ্টি করতে গেলে অবশ্যই গবেষণায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। তো গবেষণায় কেউ যদি একজন নিজেকে নিয়োজিত রাখেন তাহলে সেই গবেষণার ফলাফল তো আসলে নিজের কাছে আটকে রাখার কোনো অর্থ হয় না। এই গবেষণার ফলাফল চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই আমরা একাডেমিয়াতে বলি যে পাবলিকেশন। এবং এই পাবলিকেশনের প্রক্রিয়াটা কি বলে পরিণতি লাভ করে, সেটা হলো যে পিয়ার রিভিউ। আমরা নিজেরা যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডে যারা এক্সপার্ট আছেন তারা আমাদের কাজের মূল্যায়ন করবেন এবং সেই মূল্যায়ন থেকে তারা একটা সিদ্ধান্তে আসবেন যে এই কাজটি একটি ভালো জার্নালে পাবলিশ করার জন্য উপযুক্ত কিনা। এই হচ্ছে মোরলেস কি বলে পাবলিকেশনের প্রক্রিয়া। তো এই শুরুটা হচ্ছে জ্ঞান সৃষ্টির তাড়না। জ্ঞান সৃষ্টির তাড়না থাকতে হবে, জ্ঞান সৃষ্টির তাড়না নেই কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই, তাহলে ব্যাপারটা ঠিক হলো না। ব্যাপারটা অনেকটা এমন হলো যে আমি নামাজ কালাম করি না কিন্তু আমি মসজিদে ইমামতি করতে চাই, এটা তো হবে না। ঠিক তেমনি আপনি জ্ঞান সৃষ্টি করতে চান না, আপনার ভিতরে সেই তাড়না নেই, আপনার ভিতরে সেই মানে আগ্রহটা নেই, কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চান, এটা আসলে কি বলবো, এটা একটা কনসিস্টেন্ট পজিশন না আর কি। তো যারাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন তাদের ভিতরে এই জ্ঞান সৃষ্টির তাড়নাটা থাকতে হবে। এবং জ্ঞান সৃষ্টি কিন্তু খুব সহজ ব্যাপার না। তার কারণ হলো এই সভ্যতার শুরু থেকে, আরো পিছন থেকে বলতে গেলে যে মানব জাতির যে ইতিহাস, এই ইতিহাসের শুরু থেকে আমরা তো আসলে কোনো না কোনো লেভেলে প্রাকৃতিক ঘটনা বলেই হোক, সামাজিক ঘটনা বলেই হোক, রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম হোক, রাজনৈতিক কার্যক্রম হোক, এগুলো বোঝার জন্য আমরা কিন্তু গবেষণা করি। এবং এই গবেষণা হাজার হাজার বছর ধরে মানুষ করে আসছে এবং এই গবেষণার ফলাফল কি সেগুলো সমস্ত কিছু লিপিবদ্ধ আছে মোরলেস যখন থেকে এগুলো লেখা শুরু হয়েছে। কাজে নতুন জ্ঞান সৃষ্টি করতে গেলে আমরা বুঝতেই পারছি যে পুরো প্রক্রিয়াটা তো আসলে সহজ হওয়ার কোনোই কারণ নেই। এই প্রক্রিয়া কখনো সহজ না, এই প্রক্রিয়া কখনো সহজ ছিল না, এই প্রক্রিয়া এখনো সহজ। কাজেই এই কঠিন কাজটা যারা করতে পারবেন তারাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পেশায় আসবেন। এই কঠিন কাজটি করতে না পারলে তো আসলে এই পেশায় আসা ঠিক না, আরো বহু পেশা আছে, সেই সমস্ত পেশা বেছে নেওয়া উচিত। তো যে কথাটা বলছিলাম যে এই কাজটি কঠিন, এটাকে সহজভাবে নেওয়ার আসলে কোনো অবকাশ নেই, কিন্তু এই কাজটি আবার আমাদের করতেই হবে, কঠিন হলেও আমাদের করতেই হবে। এই কাজটি আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকাই যাদের গবেষণায় নাম আছে, তারা এই কাজটিকে এমন ভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জীবনের সাথে জড়িয়ে ফেলেছে যে এটা না করে আসলে বিশ্ববিদ্যালয়ে টিকে থাকা যায় না। আমাদের পরিস্থিতি অনেকটা ভিন্ন, যে একেবারে দায় সারা কাজ টাজ করেও আমরা আমাদের চাকরি বজায় রাখতে পারি, কাজ অনেকটা না করলেও চলে। তো এই সমস্ত ইয়ের কারণে আমরা গবেষণার দিক থেকে অনেকটা দুর্বল। এবং আমাদের যেটা মনে রাখতে হবে যে একটা হচ্ছে একটা রাষ্ট্রের মর্যাদা কিভাবে বৃদ্ধি পায়। একটা রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি পায় তার বহুগুলো দিক আছে। আমরা হয়তো বলি যে তার জিডিপি গ্রোথ কত, তার ক্যাপিটা ইনকাম কত, তারপরে হলো মানুষের জীবনযাত্রার মান কত ইত্যাদি, মান কত উন্নত, এই সমস্ত প্রসঙ্গগুলো আমরা টেনে আনি। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে তাকাই তাহলে একটা রাষ্ট্রের উন্নতির সূচক কিন্তু একটি মাত্র এবং মর্যাদার সূচকও একটি মাত্র। এই রাষ্ট্রটি মানবিক জ্ঞান ভান্ডারে কতটুকু জ্ঞান সংযোজন করতে পেরেছে। আপনি একটু ভালো করে খুঁজে দেখেন, একটু ভালো করে খতিয়ে দেখেন, তাহলে দেখবেন যে একটা রাষ্ট্রের মর্যাদা, একটা রাষ্ট্রে একটা মানুষের জীবন মান, এর সবকিছুই এই গবেষণার উপরে নির্ভর করে। যেই রাষ্ট্রের গবেষণার মান ভালো সেই রাষ্ট্র পৃথিবীতে মর্যাদাবান, কারণ তারা জ্ঞানী রাষ্ট্র। যেই রাষ্ট্রের গবেষণার মান ভালো সেই দেশের রাজনীতির মান ভালো, সেই দেশের মানুষের অধিকার আছে, সেই দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া কঠিন, সেই দেশের মানুষ সত্যি কথা বলতে বিড়ম্বিত বোধ করেন। কেন? কারণ জ্ঞান মুক্ত পরিবেশ ছাড়া সৃষ্টি করা যায় না। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই ক্লোজলি রিলেটেড। আর এই জ্ঞান সৃষ্টির প্রশ্ন যখন আসবে তখন তার সাথে তো এই প্রকাশনা হলো জ্ঞান সৃষ্টির পরিণতি। একটা প্রকাশনা দিয়ে
আপনার রিসার্চ একটা পরিণতি লাভ করে। কাজে প্রকাশনার গুরুত্ব তো বোঝাই যায় যে আমি কতটুকু জ্ঞান সৃষ্টি করতে পারলাম। আলটিমেটলি আমার পিয়ার, আমার যারা সহকর্মী আছেন একই ফিল্ডে যারা কাজ করেন, তারা জাজ করবেন যে আমি আমার জ্ঞান থেকে কি প্রকাশনা করতে সামর্থ্য। এটা হচ্ছে তার পরিণতি। আমাদের ফখরুল ইসলাম সাহেব ফিরে এসেছেন, আমি আবার তার কাছে। স্যার আমি দুঃখ আপনার কাছে এবং আমাদের আসলে অডিয়েন্সের কাছে দুঃখ প্রকাশ করেছি। আসলে এটাও আমাদের একটা সীমাবদ্ধতা, দেশের প্রায় আসলে ইন্টারনেট কানেকশন, এটা একটা মস্ত বড় সীমাবদ্ধতা। ইন্টারনেট, জি জি জি। তো আমি আবার হয়তো ওই সামহাউ কোনো কারণে ওয়াইফাই কানেক্ট হচ্ছিল, আমি আবার মোবাইলে কানেক্টেড হয়ে আবার কানেক্টেড হয়েছি। আসলে সরি, আসলে স্যার আপনি যথার্থই বলেছেন। আমি বুঝছিলাম যে আপনি প্রকাশনার গুরুত্ব নিয়ে কথা বলছেন। তো স্যার এই প্রসঙ্গেই আমাদের একজন দর্শক আসলে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা আমি দেখাচ্ছি। স্যারের কাছে প্রশ্ন, গবেষকগণ যেসব গবেষণা করেন সেসব গবেষণা আমাদের দেশে বা আমাদের বাস্তব জীবনে প্রয়োগটা কোথায় আসলে? স্যার অনেকে আসলে পেপার পাবলিকেশন করে বা ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টরে বা ইন্ডেক্স জার্নালে, বা স্টিল একটা কোশ্চেন থাকে যে আসলে এটার যদি ইমপ্লিমেন্টেশন প্রয়োগ না থাকে, সো এটা আমার সিবি ওয়েট খালি বাড়াচ্ছে। এটা আসলে বাস্তব জীবনে প্রয়োগটা কোথায় বা আমাদের দেশে এটার অবস্থানটা কি? আমি 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 মাহফুজুর রহমান পলাশকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ এটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এই প্রশ্ন অনেকে করেন, অনেকে করেন না, কিন্তু অনেকের মনের ভিতরেই কিন্তু এই প্রশ্নটা আসে। কথাটা হলো, আমি যেহেতু পদার্থবিজ্ঞানের ছাত্র, আমি পদার্থবিজ্ঞানের দৃষ্টি দিয়ে এই কথাটা বলবো। আসলে কোনো গবেষণাই শেষ পর্যন্ত মূল্যহীন নয়, এই জিনিসটা একটু বুঝতে হবে। যেমন একটা খুব মজার কথা বলি, যখন বিদ্যুৎ আবিষ্কার হলো, চলতড়িৎ যখন আবিষ্কৃত হলো, তখন একটা প্রশ্ন উঠেছিল যে এই উদ্ভট জিনিসটা দিয়ে কি হবে, এটা কোন কাজে লাগবে। তো এই প্রশ্ন কিন্তু মানুষের ভিতরে ছিল যে ইলেকট্রিসিটির আবিষ্কারের পরে, যে এটা দিয়ে কি হবে, এটা দিয়ে কি কাজে লাগবে। এবং এডিসনের নাম অনেকেই শুনে থাকবেন। এডিসন এই প্রশ্নের জবাব এইভাবে দিয়েছিলেন যে একদিন এর জন্য তোমার ট্যাক্স বসাতে হবে। তার মানে হচ্ছে যে এই বিদ্যুৎ একদিন এমন এক জায়গায় চলে যাবে যে এর জন্য তোমাদের সবার বিল গুনতে হবে। তো কথাটা হলো যে এই যে গবেষণা, এই গবেষণার মৌলিক গবেষণা তো আছে, আর কিছু গবেষণা আছে অ্যাপ্লাই। এটা সত্য যে আমাদের দেশের মতো দেশে যেখানে বহু রকমের সমস্যা আছে, সেখানে অ্যাপ্লাইড গবেষণার একটা বিশেষ গুরুত্ব আছে। আমাদের বহু সমস্যা, এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে পারি, যেমন আর্সেনিকের সমস্যা, বহু গবেষক এটা নিয়ে গবেষণা করেছেন। আর কিছু গবেষণা আছে যেগুলোকে আমরা বলি ফান্ডামেন্টাল রিসার্চ। যেমন এই ফান্ডামেন্টাল রিসার্চ ছিল ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশন। এই ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশন যখন আসলো, তখন এর মস্ত বড় যে ইমপ্লিকেশনটা আসলো, আমরা বুঝতে পারলাম যে আলো হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কারণ প্রশ্ন আসতে পারে, আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা জেনে আমার কি লাভটা হলো? এর আগে তো আমি জানতাম না যে আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কিন্তু জেনে আসলে আমার লাভটা কি? ওই সেন্সে যে আমার খুব একটা লাভ হয়েছে ওই মুহূর্তে তা না, কিন্তু আজকে এই যে আমরা ওয়েবিনার করছি, আমার হাতে যে মোবাইল ফোন আছে, আমার যে স্যাটেলাইট ট্রান্সমিশন হচ্ছে, এর কোনো কিছুই ওই ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশনের বাইরে, এগুলো কোনোটারই বাস্তবায়ন সম্ভব। আজকে যে রকেট আকাশে ওঠে, ওই নিউটনের সূত্র ছাড়া এটার গতিবিধি বোঝা যায় না। কাজে ফান্ডামেন্টাল রিসার্চ কবে কোথায় কোন কাজে লাগবে এটা সবসময় আন্দাজ করা যায়। এই জন্য এই যে আমরা গবেষণা করছি এটা কোন কাজে লাগছে, এই প্রশ্নটি আসলে সবসময় যে খুব অর্থবহ প্রশ্ন তা না। কিন্তু তার মানে এই না যে আমাদের দেশের মতো দেশে ফান্ডামেন্টাল রিসার্চের সাথে সাথে অ্যাপ্লাইড রিসার্চের গুরুত্ব থাকা উচিত। এবং আমাদের দেশে অন্য ধরনের ঘটনা ঘটেছে, এখানে বিশেষভাবে অ্যাপ্লাইড রিসার্চকে উৎসাহিত করা হয়, কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চকে উৎসাহিত করা হয় না। কিন্তু আপনারা যদি দেখবেন, আপনারা যদি খতিয়ে দেখেন, এবং আমার কথার সত্যতা 16 আনা পাবেন, যে ফান্ডামেন্টাল রিসার্চের নামে আমাদের দেশে রিসার্চগুলো হচ্ছে, তার মধ্যে 99% আমাদের দেশের কোনো কাজে লাগে না। তার মানে কি, আপনি একটা বড় গ্র্যান্ট নিয়ে আসতেই পারেন যে বাংলাদেশের অমুক সমস্যার আমি সমাধান করে দেবো, এবং সেটা নিয়ে আপনি একটা অ্যাপ্লাইড রিসার্চ করতে পারেন, কিন্তু এটা আলটিমেটলি কাজে লাগে না, কারণ সেটার যে মানে হওয়া উচিত সেই মানে হয়। ফান্ডামেন্টাল রিসার্চ যেটা বলছিলাম, এইটা মর্যাদার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন ব্ল্যাক হোল নিয়ে রিসার্চ করে রজার পেনরোজ এবং আরো দুজন অবজারভেশন অ্যাস্ট্রোনমিতে নোবেল প্রাইজ পেলেন।
এটা কোনো ফান্ডামেন্টাল ভ্যালু নাই, আপাতত নেই। কিন্তু আমি জানি না অ্যালং দ্য রোড আরো 50 বছর পরে এই বিদ্যাটা আমাদের পৃথিবীর এনার্জি ক্রাইসিস বা অন্য কোনো অ্যাসপেক্টে এটা কাজে লাগানোর কোনো সুযোগ হবে কি হবে না। কাজে কখন কোনটা কাজে লাগছে এটা বলা যাবে না। লেজারের আবিষ্কার ছিল ফান্ডামেন্টাল রিসার্চ থেকে, কিন্তু আজকাল লেজার ছাড়া আপনার এই সিডি ড্রাইভও আপনার চলে না। মানে অপটিক্যাল কোনো ডিভাইসে এখন লেজার ছাড়া চলে না। কাজে কোনটা ফান্ডামেন্টাল আর কোনটা অ্যাপ্লাইড এইটা নিয়ে আসলে ঝগড়াঝাটি করার কিছু নেই, দুটোই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি পলাশকে বিশেষভাবে ধন্যবাদ দিই এই প্রশ্নটা করার জন্য। প্রশ্নটা করেছে বলেই আমি এটা অ্যাড্রেস করার সুযোগ পাচ্ছি। ধন্যবাদ স্যার। আশা করি মাহফুজুর রহমান পলাশ আপনি উত্তরটি পেয়েছেন। তো স্যার এখানে আরেকটি আমরা একটা রিসার্চ সংশ্লিষ্ট একটা কোশ্চেন করবো। আসলে এই কোয়ালিটি জার্নালে আসলে ভালো পেপার করতে হলে আপনার পক্ষ থেকে কি ধরনের আসলে নির্দেশনা টিপস আপনি শেয়ার করতে চান, যারা বিশেষ করে যারা নতুন গবেষক, যারা এই একাডেমিয়াতে এসছে নতুন বা এই রিসার্চ এরিনাতে প্রথম কাজ করছে, they are trying to establish themselves as a good researcher or good academic. তো তাদের ক্ষেত্রে স্যার এই ভালো হাই ইম্প্যাক্ট জার্নালে প্রকাশ করার ক্ষেত্রে আপনি কি মতামত দিবেন, তাদের কি পরামর্শ আপনার পক্ষ থেকে থাকবে? আমি প্রথম কথা যেটা বলবো, আমার মনে হয় যে এই কথাটা প্রায় কেউ বলে না, কাজে আমি এটা এই সুযোগে বলতে চাই আর কি। যদি ঘটনাক্রমে আপনি একটি ভালো ল্যাবের সাথে সংশ্লিষ্ট হন, তার মানে একটি ভালো ল্যাবে আপনি যদি কাজ করার সুযোগ পান, সেটা দেশেই হোক আর বিদেশেই হোক, আপনার ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর বিশিষ্ট জার্নালে পাবলিকেশন হওয়াটা সময়ের ব্যাপার। একটি নয়, অনেকগুলো হবে। যেহেতু আপনি একটা ভালো ল্যাবে ভালো পরিবেশে স্কলারদের সাথে কাজ করছেন, আপনার অনেকগুলো ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর বিশিষ্ট জার্নালে পাবলিকেশন হবে। এর একটা ভালো দিক আছে। ভালো দিক হচ্ছে যে ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর বিশিষ্ট জার্নালে আপনার অনেকগুলো পাবলিকেশন হবে, এর একটা খারাপ দিক আছে। খারাপ দিক হচ্ছে আপনি ভাববেন যে পাবলিকেশন করাটা খুব সহজ। ইনফ্যাক্ট পাবলিকেশন করাটা অত সহজ না। আপনার জন্য সহজ হয়েছে তার কারণে আপনি একটা ভালো ল্যাবে কাজ করার সুযোগ পাচ্ছেন। যাদের দীর্ঘ পাবলিকেশন রেকর্ড আছে এবং ভালো ট্র্যাক রেকর্ড আছে, তারা একের পর এক পাবলিকেশন। আপনার আসল পরীক্ষাটা কখন শুরু হবে? আপনার আসল পরীক্ষাটা শুরু হবে আপনি যদি দেশে ফিরে আসেন। ফিরে এসে আপনি যখন আপনার রুমে বসবেন, আপনি ওই সময় আপনি প্রোডাক্টিভ হতে পারেন। ওই ল্যাবের কথা তো আপনাকে ভুলে যেতে হবে। হ্যাঁ, আপনি ভুলে যাবেন না যদি ওই ধরনের ল্যাবেই আপনি আপনার বাকি জীবনটা কাটিয়ে দেন। কিন্তু আপনি যদি বাংলাদেশের মতো দেশে ফিরে আসেন, তখন তো আপনার আসল লড়াইটা শুরু হবে। আপনার আসল লড়াইটা শুরু হবে তখন যখন আপনি একা আপনার চেষ্টা করে কিছু একটা করেন। এবং সেই সময় ভালো পাবলিকেশনটা হবে একটা রিয়েল চ্যালেঞ্জ। ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর বিশিষ্ট জার্নালে পাবলিকেশন হবে একটা রিয়েল চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কোনো শর্টকাট উপায় নেই। প্রথম ব্যাপার যেটা আপনাকে ভুলে যেতে হবে, আপনি যখন ওই যে কি বলে কর্নেল ইউনিভার্সিটিতে ছিলেন, ইয়েল ইউনিভার্সিটি ছিলেন, কেমব্রিজে ছিলেন, অক্সফোর্ডে ছিলেন, ইম্পেরিয়াল কলেজে ছিলেন, তখন কিভাবে পাবলিকেশন করবেন। না, এখন আর সেই ঘটনা ঘটবে না। এখন যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার মাথা খাটিয়ে আপনার যে লজিস্টিক এবং আপনার যে সাপোর্ট আছে, আপনার যে এবিলিটি আছে, সেইটা দিয়ে পাবলিকেশন করা। এবং সেই পাবলিকেশন যদি আপনি করতে চান, তাহলে কোনো শর্টকাট নেই। প্রথম কথা যেটা ভুলে যেতে হবে, আমার সামনে কোনো শর্টকাট নেই। ওই রেডিমেড পাবলিকেশন আর আমার হচ্ছে না। আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে প্রচুর পড়তে হবে, আপনাকে প্রচুর জার্নাল ঘাঁটতে হবে এবং ঠিক প্রবলেমটা বেছে নিতে হবে। ঠিক প্রবলেমটা বেছে নেওয়ার জন্য যেই প্রবলেম আপনি এখানে বসে সলভ করতে পারেন, যেই প্রবলেম নিয়ে আপনি এখানে বসে কিছু বলতে পারবেন, সেই রকম প্রবলেম বেছে নেওয়ার একটি মাত্র উপায় আছে, সেটা হচ্ছে আপনাকে প্রচুর পড়তে হবে এবং জার্নালের আর্টিকেল পড়তে হবে। আপনি 100টা আর্টিকেল পড়ার পর বা 10টা বা 20টা আর্টিকেল পড়ার পর এইখানে বসে করার মতো একটা প্রজেক্ট দাঁড় করাতে পারবেন। আপনি যদি নাই পড়াশোনা করেন, আপনি প্রজেক্টই খুঁজে পাবেন না। আপনার মনে হবে এইরকম বোধহয় করা যায় না, ওই রকম করা যায় না। আপনি যেটা ভাবছেন ওরকম আরো 100 জন ভেবে বসে আছে, বহু আগে করে বসে আছে। আপনাকে রিসেন্ট যে কাজগুলো হচ্ছে, কোন জায়গায় ফোকাস, এগুলো আপনাকে জানতে হবে। এবং এগুলো জানতে গেলে তো আপনাকে পড়াশোনার ভিতরে সবসময় থাকতে হবে। এবং এগুলো যদি আপনি করেন এবং সত্যি যদি পিএইচডির সময় আপনি রিসার্চের ট্রেনিংটা পেয়ে থাকেন, পাবলিকেশন না, পাবলিকেশন রিসার্চের ট্রেনিং না, রিসার্চের ট্রেনিং হলো কি করে কাজ করতে হয়, সেটা যদি আপনি শিখে থাকেন, তাহলে দেশে বসেও আপনি হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ করতে পারেন। এবং সেটার জন্য ওই যে বললাম, পরিশ্রমের বিকল্প নেই। শর্টকাট যখনই আপনি খুঁজবেন, আপনি কানাগলিতে ঢুকে যাবেন এবং কাদায় আপনার পা পিছলাতে থাকবে। বহু রকমের আনএথিক্যাল ঘটনা এই দেশে ঘটে এবং সমস্ত ঘটনার মূল হচ্ছে আমরা শর্টকাট না। শর্টকাট ইজ নট দেয়ার। শর্টকাট আসবে, শর্টকাট নাই বলছি, আবার বলছি আসবে। কখন আসবে?
আপনি যখন দেশে বসে দাঁড়িয়ে যাবেন, আপনি দেশে বসে যখন দাঁড়িয়ে যাবেন তখন কি হবে জানেন? মৌচাকে যেমন মৌমাছি এসে জড়ো হয়, দেশে যারা প্রমিসিং গবেষক তারা আপনাকে ঘিরে ধরবে। শুধু দেশে না, আপনি যদি নিজেকে ওই পর্যায়ে পরিশ্রম করে নিয়ে যেতে পারেন, বিদেশ থেকে তারা বলবে যে আমি তোমার সাথে এই কাজটা করতে চাই, কোলাবোরেশন করতে চাই, এই কাজে কি তুমি কন্ট্রিবিউট করতে পারো। এগেইন আপনি এমন এক জায়গায় পৌঁছে যাবেন যখন পাবলিকেশন উইল বিকাম ভেরি ইজি। কিন্তু ওই পর্যায়ে নিজেকে তুলে দিতে গেলে আপনাকে অন্তত 10টি বছর কঠোর শ্রম দিতে হবে, তারপরে আপনি ওই পর্যায়ে পৌঁছে যাবেন। আমি কোনো ইয়ে করছি না, জাস্ট একটা উদাহরণ দিয়ে। আজকাল পাবলিকেশন করাটা ইট হ্যাজ বিকাম সো ইজি ফর মি, কিন্তু এর জন্য আমি যে পরিমাণ পরিশ্রম করেছি সেটা আমি জানি, কিন্তু এই পরিশ্রমের ফল এখন আমি পাচ্ছি। এটা যে কারোর জন্যই হতে পারে। ধন্যবাদ স্যার। জি, তো আমাদের এখানে দুজন কোশ্চেন করেছেন, আসলে এর মধ্যে আমরা উত্তরগুলো পেয়েছি যে যারা নতুন গবেষণা করতে চান তারা কোন জায়গা থেকে শুরু করবেন। আরেকজন প্রশ্ন করেছেন ভালো পদার্থবিদ হতে গেলে আসলে আর্টিকেল পড়া ছাড়া কি আর উচিত, কি কি করা উচিত, সেটা আপনার ল্যাব বা অন্যান্য বিষয়ের কথা চলে এসেছে। তো এরপরে স্যার একটা গুরুত্বপূর্ণ জি জি সাহেব, আমি এই প্রশ্নটার একটুখানি একটু অ্যাড্রেস করতে চাই, কারণ এটা একটা ইয়ে প্রশ্ন যে আমি আর ছাত্রদের ভিতরে একটা প্রবণতা তৈরি হয় আমরা জার্নাল আর্টিকেল পড়ব। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি ABCD না জানেন তাহলে আপনি কবিতা লিখতে যাবেন না। কবিতা লিখতে গেলে তো আগে বর্ণমালা শিখতে হয়। আপনি যদি হাঁটতে না পারেন তাহলে কখনো আপনি দৌড়াতে যাবেন না। এই জন্য আমি কথাটা বলতে চাচ্ছি। তার মানে কি, যে ভালো করে টেক্সট বইয়ের বিদ্যাটা নিতে পারেনি, টেক্সট বইয়ে যেটা আছে, টেক্সট বইয়ে ভালো টেক্সট বই খুঁজে পাওয়াটা কিন্তু অসম্ভব জরুরি। ভালো বইয়ে যে বিদ্যাটা আছে সেই বিদ্যাটা যে আত্মস্থ করতে পারেনি, তার আমি বলবো যে তার জার্নাল আর্টিকেল পড়াই উচিত। কথাটা হলো আপনার ফাউন্ডেশনটা শক্ত না হওয়া পর্যন্ত আপনি জার্নাল আর্টিকেলে ঢুকবেন না, যত ভালো ছাত্রই হোক না কেন। আমি যখন মাস্টার্স বা পিএইচডি বা এমফিল এর জন্য ছাত্র নিই, তখন তাদের যখন জার্নাল আর্টিকেল দিই তখন তাদের একটা কথা বলি যে দেখো আমি তোমাকে এটা পড়তে দিলাম, তুমি একবার পড়বে, দুইবার পড়বে, তিনবার পড়বে, তারপরে আমার কাছে আসবে। তুমি যদি আমাকে বলো যে স্যার আমি এই জার্নাল আর্টিকেলের 25% বুঝতে পেরেছি, আমি তোমাকে ছাত্র হিসেবে নেব না, কারণ আমি জানি যে তুমি 25%ও ধরতে পারো না, ধরতে পারার কথা না। জার্নাল আর্টিকেলের 4টা পাতায় একজন লোক তার 1 বছরের গবেষণার যে মূল কথাটা সেই কথাটা বলে, এবং কেমন লোক বলে, ভালো আর্টিকেল যদি হয় তাহলে সেই লোকের গবেষণার অভিজ্ঞতা হয়তো 30 বছর। 30 বছরের গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন একজন পণ্ডিত লোক তার 1 বছরের গবেষণাকে 4 পাতায় প্রকাশ করে। আমি এখন যদি এমএসসি শেষ করা একটা ছাত্র, এমএসসির একজন ছাত্র যদি মনে করি, বা অনার্সের একজন ছাত্র যদি মনে করি ওই জার্নাল আর্টিকেলটা পড়ে আমি 25% বুঝে ফেলেছি, সরি, হয় তুমি কিছুই বোঝনি অথবা ইউ আর নট ট্রুথফুল। কাজে জার্নাল আর্টিকেল আমি তখনই পড়তে বলি যখন ফাউন্ডেশনটা শক্ত। যার ফাউন্ডেশন শক্ত না তার আসলে গবেষণায় ঢোকাই উচিত না। বাংলাদেশে আর একটা ভয়ঙ্কর সর্বনাশ ঘটে গেছে, আদৌ ফাউন্ডেশন নেই কিন্তু জার্নালে আর্টিকেল পাবলিশ করছে, কারণ এর কিছু টেকনিক্যালিটি আছে। টেকনিক্যালিটিটা রপ্ত করতে পারলে জার্নালে কিন্তু পাবলিশ করা যায়। এটা হ্যাঁ, এটা আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়, কারণ যে কথাটা সে লিখলো সেই কথাটার ব্যাখ্যা সে নিজেই করতে পারে। এইটার তো কোনো মানে না। ধন্যবাদ স্যার, যথার্থই বলেছেন। আশা করি নাহিয়া নানিস উত্তর পেয়েছেন। আরেকজন প্রশ্ন করেছেন শামিমা নাসরিন, স্যার আই ওয়ান্ট টু নো about the ethics of the authors. We have seen that there are 8 or 9 authors in PhD work. তো আসলে স্যার আমাদের একটা প্রবণতা আছে, বা বাংলাদেশ অনেক বিশ্ববিদ্যালয় এটা আসলে ভাবে যে যেখানে অনেক বেশি অথর আছে হয়তো এখানে কেউ ফাঁকিবাজি করেছে বা তার কন্ট্রিবিউশন কোশ্চেন ওইখানে। তো স্যার এই জায়গাটাতে যে ইথিক্যাল ইস্যুগুলো চলে আসে, তো আমাদের দেশে যে পর্যবেক্ষণ বা আসলেই বাস্তবতা যে অধিক যদি অথর থাকে এখানে কি আসলে ওই সুযোগটা থাকে কিনা, বা যারা আসলে মূল্যায়ন করবে এটাকে তারা কোন জায়গা থেকে আসলে করা উচিত, এখানে কিছু কমপ্লিকেশন আসলে স্যার দৃষ্টিভঙ্গি থেকে চলে আসে। এটা স্যার এই ব্যাপারে আপনার স্যার পর্যবেক্ষণ। আমি পর্যবেক্ষণটা একটু এইভাবে বলবো যে বাংলাদেশে কিছু কিছু সরকারি অফিস আছে যেখানে আমরা ঢুকলেই আমাদের মনে হয় যে এখন কেউ ঘুষ চাবে। আমাদের অনেকেরই হয়তো অভিজ্ঞতা। আমি অবশ্য সরকারি অফিসে একেবারেই যাই না। যখন যাই তখন মনে করি যে এটা আল্লাহ পাক আমার একটা পরীক্ষা নিচ্ছেন আর কি, তো সেইভাবেই আমি যাই আর কি। তো আমি জেনারেলি যাই না, কিন্তু এরকম অফিস তো আছে আপনারা জানেন। কিন্তু কথাটা হলো ওই অফিসে কি এরকম একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যিনি সৎ?
সৎ মানুষও আছেন, হয়তো হাতে গোনা, তাদের সংখ্যা খুব কম। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই সমাজে ম্যাল প্র্যাকটিস খুব বেশি, সেখানে তো সন্দেহটা প্রথমেই চলে আসে, তাই না? যে সব জায়গাতে খারাপ জিনিসের প্র্যাকটিস হচ্ছে, ওই কথাটাই প্রথমে আসে, বেটা বোধহয় এটাই করছে। তো সেই দৃষ্টি, সেই রকম একটা পরিবেশ কিন্তু আমাদের গবেষণায় তৈরি হয়ে আছে, যে শিপে একটা ভয়ঙ্কর একটা অনৈতিক খেলা চলছে। আমরা নিজেরা এগুলো কাছ থেকে দেখেছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি এটা আটকানোর চেষ্টা করি, কিন্তু এটা যে হয় এটা আমি জানি, এবং আমি কাছ থেকেই আমি দেখেছি এই ধরনের খুব জঘন্য ঘটনা ঘটে। কাজে এই সন্দেহ অমূলক না। কিন্তু বুঝতে হবে যে এই সংখ্যা দেখেই যে আমি একটা ধারণা করে ফেলবো আনএথিক্যাল, তার ভিতরেও কিন্তু একটা গ্যাপ আছে, যে সবসময় যে এমন হবে তা না। যেমন যিনি প্রশ্নকর্তা ছিলেন তিনি বলছিলেন যে পিএইচডি ওয়ার্কে যদি 9 জন অথর নিয়ে একটা পেপার হয়, সেটা হতে পারে। ইনফ্যাক্ট হতে পারে, এবং টোটালি এথিক্যাল ওয়েতেই হতে পারে। যেমন যারা এই যে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমিতেই যারা কাজ করেন, এবার যে নোবেল নোবেল প্রাইজ পেলেন রেইনহেড এবং অ্যান্ড্রিয়া, তারা যে পেলেন, তারা যে ধরনের কাজ করেন, এগুলো এমন ধরনের টিম ওয়ার্ক। একটা ছাত্রকে যখন একটা পার্টিকুলার প্রজেক্ট দেওয়া হবে পিএইচডির জন্য, ওই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে গেলেই তার যে ল্যাবের যেসব ফ্যাসিলিটি কাছে তার যেতে হবে, তার একটা পেপারে 20টা নাম থাকাটাও আশ্চর্য হওয়ার কিছু না। কথাটা অন্য। কথাটা হলো, আপনার অথর লিস্টে যাদের নাম আছে, তারা আপনার ওই প্রজেক্টের সাথে সরাসরি সংশ্লিষ্ট কিনা, এটা হলো 1 নম্বর। সরাসরি সংশ্লিষ্ট হতে হবে। 2 নম্বর হলো তারা প্রত্যেকে মিনিংফুলি ওই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন এবং পেপার রাইটিং এর কোনো না কোনো সেকশনে কন্ট্রিবিউট করেছে। যদি করে থাকে তাহলে এই সংখ্যা 8 না 18 বা 4, সেইটা কোনো ব্যাপার না। যদি না করে থাকে তাহলে 2 জন অথর হলেও সমস্যা আছে। একজন অথর সবকিছু করলো, আর একজন ওই ল্যাবের হেড, সে জানেও না কি হয়েছিল, কিন্তু ল্যাবের হেড বলে তার নামটা চলে আসলো। মাত্র 2 জন অথর, ওই দ্বিতীয় নামটি ওখানে দেওয়া ঠিক হয়। কথাটা আমাকে বুঝতে হবে কন্ট্রিবিউশনের লেভেলটা। জি। ইভেন অনেকে আসলে সিনিয়র হওয়ার কারণে তার কন্ট্রিবিউশনও যদি মার্জিনাল থাকে, তারপরেও তাকে লিড অথর দেওয়া হয়, মানে ওই শ্রদ্ধাটা করা থেকে যাবে ওই না, জায়গাটা থেকে। করা যাবে না। এই ফখরুল ইসলাম সাহেব, আপনারা তরুণ, এই জিনিস কে আটকাবে? আপনাদেরকে আটকাতে হবে। এই জিনিস নিয়ে কথা কে বলবে? আপনাদেরকে বলতে হবে। আমরা এগুলো বলতে বলতে বুড়ো হয়ে গেছি। আমাদের মধ্যে বেশিরভাগ কেউ এগুলো নিয়ে মুখ খোলেন না। যারা মুখ খোলেন তারা খুবই অপ্রিয় মানুষ, কিন্তু আমি সবসময় মুখ খুলেছি। আপনাদের আরো বেশি বেশি বলতে হবে। যদি এটা জানেন, পরিষ্কার করে আপনাদের বলা উচিত যে এই ধরনের ঘটনা ঘটছে। কারণ ওই সমস্ত হেডের আমাদের প্রয়োজন নেই। তারা গবেষণার জন্য অভিশাপ। এই দেশ যে গবেষণায় পিছিয়ে আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে অনেক বড় বড় চেয়ারে এমন সব লোকজন বসে আছেন যাদের গবেষণা সম্পর্কে কোনো ধারণা নেই এবং যাদের কোনো এথিক্যাল স্ট্যান্ডার্ড নেই। উই মাস্ট রেজিস্ট, আমাদের এটা করতেই হবে। হ্যাঁ স্যার, আবার অনেক জার্নালে আবার প্রত্যেকটা অথরের যে কন্ট্রিবিউশন, তার এরিয়াও কিন্তু হ্যাঁ, অনেক জার্নালে স্পেসিফাই থাকে। জি তো জি, সেটাও কিন্তু একটা, ইদানিং সব জায়গায়। জি জি জি, তো ওইটাও একটা আসলে ওই যে ওনার একটা অ্যান্সার, যে আসলে শুধু না শুধু তো কিন্তু অনেকে আসলে, জি ফখরুল ইসলাম সাহেব, আপনি যদি জি জি, মিথ্যা বলতে অভ্যস্ত হন, তাহলে আপনি ওখানে মিথ্যা লিখবেন। কথাটা হচ্ছে এক্স্যাক্টলি অন্য এক্স্যাক্টলি, জায়গাতে, তাই না? আর কথাটা হচ্ছে যে আরো গভীরে, সমস্যাটা আরো জি গভীরে। জি জি। আসলে একাডেমিয়াতে বা রিসার্চার হিসেবে আসলে এটা ভেতর থেকে আসলে ওই সততাটা আসতে হবে। এটা আসতে হবে। আসলে হয়তো অ্যাবসলিউটলি। জার্নাল কোনোভাবে এটাকে গাইড করে হয়তো এটা নিয়ন্ত্রণ না, করতে পারবে না। না, না। এক্স্যাক্টলি। তো স্যার, এখানে একটা কোশ্চেন করেছে, খুব বড় একটা কোশ্চেন, তারপরে কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। স্যারের কাছে আমার একটা প্রশ্ন, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রদান করে, কিন্তু উন্নত বিশ্বে বিশেষ করে মালয়েশিয়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রদান করে। তো স্যার, আমার প্রশ্ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এর মানদণ্ড বিচার করে, বিশেষ করে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বাররা খুব হাই কোয়ালিফাই, এইরকম মানদণ্ড দেখিয়ে কি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে গবেষণা এবং পিএইচডি ডিগ্রি প্রদান করতে সুযোগ দেওয়া যায় কিনা? এটা একটা প্রশ্ন। এর সাথে স্যার আমি আর একটু যোগ করতে চাই প্রশ্নটার সাথে আমার একটা প্রশ্ন। এই যে স্যার, আমরা খুবই গর্বিত আপনাকে বা আপনার যারা কন্টেম্পোরারি আছে, যে আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টোটাল ইম্প্যাক্ট ফ্যাক্টরে আপনার সর্বোচ্চ আপনার স্কোর এখানে। এটা আরো ইট কুড বি হাই, আরো বেশি হতে পারে, হায়ার, ইট কুড বি হায়ার দেন হোয়াট ইউ হ্যাভ রাইট নাও, যদি ইন্টারন্যাশনালাইজেশন যে বিশ্ববিদ্যালয়গুলো, যেমন স্যার আপনি কেমব্রিজে পড়েছেন, নিশ্চয়ই ওইখানে পৃথিবীর সব জায়গা থেকে সব ব্রিলিয়েন্ট ছাত্র থেকে জড়ো হতো, সব ব্রিলিয়েন্ট মস্তিষ্কগুলো এখানে কাজ করতো। সেখানে দেখা গেছে আপনি এত বড় একটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে এসে হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যে মানে যদি এটা মালয়েশিয়া দেশগুলো, মালয়েশিয়া, চায়না, আজকে যারা এখন উদীয়মান আসলে গবেষণা এখন ভালো করছে, তো তারা কিভাবে করছে, তারাও কিন্তু এখন নতুন নতুন রিসার্চার অ্যাট্রাক্ট করেছে, বিভিন্ন দেশে অ্যাট্রাক্ট করছে। তো
তো এটার মাধ্যমে কিন্তু আপনি যদি এই যে ভালো ভালো স্টুডেন্ট পেতেন, তো হয়তোবা আপনার এই তাদের সাথে কোঅথারিং বা তাদের সুপারভাইজ করে আপনার ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়তো আরো ইট কুড বি হায়ার দ্যান হোয়াট ইউ হ্যাভ, আমি অলরেডি যেটা বলেছি। পাশাপাশি যে ও যে মাসুম যে প্রশ্নটা করলো, জনাব মাসুম, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আমাদের দেশে কিন্তু একটা ট্যাবু চলে আসছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে দে আর সেলিং সার্টিফিকেটস, দে আর নট ডুইং মোর দ্যান দ্যাট। তো এখানে কিন্তু এখন আমরা দেখেছি এখন টাইমস হায়ার র্যাঙ্কিং এ বা অন্য অন্য যে র্যাঙ্কিং গুলো দেখছি, সেখানে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়গুলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিশেষ করে, পাবলিকের চেয়েও এগিয়ে কিছু কিছুতে চলে আসছে। তো এখন কি সময় এসছে না, এবং অনেক আপনারা দেখেছেন কিছু কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমানে ভালো ভালো বিশ্ববিদ্যালয়, এবং তারা তাদের রিসার্চ প্রোফাইল এবং তাদের এডুকেশন ক্যারিয়ার দেখে কিন্তু তারা হায়ার করছে। তো দে হ্যাভ ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিফাইড ফ্যাকাল্টি স্টাফ, বাট স্টিল বিকজ অফ আসলে ল, আমাদের যে ইউজিসি বা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের আসলে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ডিগ্রি বা পিএইচডি আসলে সুপারভাইজ করার সুযোগ দিচ্ছে। যদি করতো হয়তো বা তারাও কিন্তু বাইরের যে স্টুডেন্ট তারাও একটা করতে পারতো, তাদের ওই ক্যাপাসিটি বিল্ডিংটা মনে হয় ইতিমধ্যে অনেক বিশ্ববিদ্যালয় করে ফেলেছে। এই প্রশ্নটা আমি হয়তো বোঝাতে পেরেছি সামগ্রিকভাবে, কিন্তু এটা একটা বড় একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রাইভেটকে দিচ্ছে না, আর পাবলিক হতে ইন্টারন্যাশনালাইজেশন যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। এই ব্যাপারে স্যার আপনার পর্যবেক্ষণটা বা ওনার প্রশ্নের উত্তরটা স্যার। জি না, আপনি আপনি অনেক কথাই বলেছেন আর কি। তো আমি একটু মাঝে মাঝে কি বলবো, একটু বিব্রতই হই আর কি। আপনারা আমাকে ডাকাডাকি করেন, আমি কিছু কথাবার্তা বলি, তাতে আরো অনেকে খাপ্পা হয়ে যান আর কি। তো এখন আমি যে উত্তর দেবো তাতে আরো বেশ কিছু মানুষ খাপ্পা হয়ে যাবেন, কিন্তু আমাকে এটা বলতেই হবে। এবং আমি আপনাকে অশেষ ধন্যবাদ দিই এবং প্রশ্নকর্তাকে অশেষ ধন্যবাদ দিই, তার এক মানে তিনি একটা অসাধারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছিল। আমি বলবো যে সমস্যাটা ফিলোসফিক্যাল। ফিলোসফিক্যাল সমস্যা হচ্ছে এই জন্য যে আমরা গোড়াতেই একটা ভুল করে ফেলেছি এবং সেই ভুলের মাসুল আমরা দিচ্ছি, এবং এই ভুলটা এসছে, আমি ক্যাটাগরিক্যালি বলি, অজ্ঞানতা থেকে। আমরা বুঝি না বলে এই ভুলটা আমরা করেছি। আপনি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার অনুমতি দেবেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সুযোগ দেবেন না। আপনি নিজেই চিন্তা করে দেখুন, আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুমতি দেবেন, কিন্তু আপনি যদি বলেন যে এখানে পিএইচডি করানো যাবে না, তাহলে আপনি আসলে কি বলছেন? যে তুমি বিশ্ববিদ্যালয় করো, কিন্তু এখানে গবেষণা নিয়ে চিন্তা ভাবনা করো না। কারণ বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংজ্ঞাকেই স্যার অস্বীকার করা হচ্ছে। এক্স্যাক্টলি, এই জন্য আমি ফিলোসফিক্যাল কোশ্চেনের কথা বলছিলাম এবং এই জন্য আমি অজ্ঞানতার কথা বলছিলাম। আপনি বিশ্ববিদ্যালয়ের অনুমতি দেবেন, কিন্তু গবেষণার পরিচয়টাই যেখানে পিএইচডি থেকে। পিএইচডি হয় না এমন কোনো বিশ্ববিদ্যালয় থাকতে পারে না। বাংলাদেশে 100-র উপরে প্রাইভেট ইউনিভার্সিটির দরকার নেই, আপনি 10টার অনুমতি দেবেন, কিন্তু 10টাতেই পিএইচডি সুযোগ আছে। কথাটা হলো, আপনি বিশ্ববিদ্যালয় নামে ডাকবেন কিন্তু বলবেন যে তোমরা পিএইচডি ডিগ্রি অ্যাওয়ার্ড করতে পারবে না, এর চেয়ে উদ্ভট কথা আর হয় না। তাহলে কি আপনারা তো মান যাচাই বাছাই করেই অনুমতি দেওয়ার কথা আপনাদের। আপনারা কেন এমন অনুমতি দেবেন যে যেখানে পিএইচডি করার সুযোগ নেই? তাহলে ওটার নাম কেন বিশ্ববিদ্যালয় দিলেন? প্রশ্নটা হলো এই জায়গায়। এবং এই সাথে এটাও সত্য, আমি জানি যে আমাদের এখন প্রায় 1 ডজন প্রাইভেট ইউনিভার্সিটি দাঁড়িয়ে গেছে, হয়তো সংখ্যা তার চেয়ে কিছু কম বেশিও হতে পারে, কিছু কমও হতে পারে, বেশিও হতে পারে। যেই 1 ডজন প্রাইভেট ইউনিভার্সিটিতে পিএইচডি করানোর মতো খুবই ভালো ফ্যাকাল্টি মেম্বার আছে, আই নো দেন, তারা করাতে পারেন, কিন্তু শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক হওয়ার কারণে তারা সরাসরি পিএইচডি স্টুডেন্ট নিতে পারছেন না। তার মানে কি একটা দিক থেকে প্রাইভেট ইউনিভার্সিটিকে কোণঠাসা করে রাখার একটা প্রক্রিয়া চালু? না, এটা তো ঠিক না। আমাদের প্রাইভেট এবং পাবলিক হাতে হাত মিলিয়ে আমাদের শিক্ষা এবং গবেষণাকে উপর দিকে তুলে দিতে হবে। এটা কারো পৈতৃক সম্পত্তি না। তো এই জায়গাটা যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে হচ্ছেটা কি? এই প্রশ্নটা আমি রাখতে চাই, তাহলে হচ্ছেটা কি? এবং কি অদ্ভুত কথা, এটা আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি না। ইউজিসির দায়িত্ব হলো মানের যাচাই বাছাই করা, মানসম্মত হলে থাকবে, মানসম্মত না হলে থাকবে না। গল্প তো সহজ, এর মধ্যে টাকা পয়সা, রাজনৈতিক প্রভাব, হেন তেন, এটা সেটা, এগুলো আসবে কেন? কথাটা হলো, ব্যর্থতার দায়টা কে নেবে? ব্যর্থতার দায় তো যারা অনুমতি দিচ্ছে একটা করতে, আরেকটার অনুমতি দিচ্ছে না, দায় তো তাদের। তারা কি করছে যে সবকিছু যাচাই বাছাই ছাড়াই অনুমতি দিচ্ছে, আবার যার যোগ্যতা আছে তার যোগ্যতাকে অস্বীকার করে তাকে অনুমতি দিচ্ছে না। ঘটনাটা কাজেই আমি উত্তেজিত হয়ে যাই, কিন্তু এগুলো আমাকে খুবই ব্যথিত করে এবং পীড়িত করে। ইট ইজ এ হিউজ ইস্যু। আর ভালো ছাত্রের কথা বলছেন, অফকোর্স ভালো ছাত্র মানেই হলো ভালো গবেষণা,
ভালো ছাত্র সুপারভিশন করা মানে হলো প্রোডাক্টিভ গবেষণা। আমার ভালো ছাত্র গবেষণায় আসছে, কিন্তু সেই ভালো ছাত্র যখন প্রশ্ন করে বা প্রশ্ন করে না, আমি করা মানুষ, হয়তো আমাকে প্রশ্ন করতে সাহসই পায় না, কিন্তু তার মনের ভিতরে তো আছে যে স্যার আপনি এত পরিশ্রম করান, আমরা পেপার করি, তারপর কি হবে, এর উত্তর আমি কি করে দেবো? ধন্যবাদ স্যার। আসলে বিষয়টা হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়ের তো সংজ্ঞায় আসলে দুটা বেসিক জিনিস, একটা হচ্ছে জ্ঞান সৃষ্টি করবে আর জ্ঞান বিতরণ করবে। আমার মনে হয় আমাদের যারা আসলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা অনুমোদন দিচ্ছেন তারা মনে হয় ওই জ্ঞান সৃষ্টির জায়গাটাকে পুরোপুরি উপেক্ষা করছেন। আসলে এটা কেন যেটা উপেক্ষা আসলে করছেন একটা সেটাই সংজ্ঞার বলবো। মধ্যেই পড়ে না, তারা বলছেন কেন বিশ্ববিদ্যালয়। উপেক্ষা করছেন, কেন উপেক্ষা সেটাই করছেন? আরেকটা বিষয় হচ্ছে, আমি রাষ্ট্র এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সাবসিডি দিচ্ছে না, তারা নিজের অর্থায়নেই চলছে, কিন্তু তাদেরকেও তো স্বাবলম্বী হওয়ার জন্য এবং তাদেরকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার জন্য তো তাদেরকে সুযোগ দিতে হবে এবং তারা প্রমাণ করতে হবে যে আমরাও বিশ্বমানের। এখন এই যে দেখা গেছে আমার দেশে কিছু বিশ্ববিদ্যালয় আমি নিজেই দেখেছি যে তাদের যে ফ্যাকাল্টি স্টাফ, এটা আমাদের যে মালয়েশিয়া বা আশেপাশের দেশগুলো থেকে অনেক বেটার। তাদেরকে যদি আসলে সুযোগটা দেওয়া হয়, তারা ইভেন আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা বা ইকোনমিক, যে আমাদের এখানে কিন্তু খুব সহজেই ভালো ভালো ছাত্র, অনেক দেশ থেকেই ছাত্র আসবে বাড়ি থেকে পড়তে, কারণ আমাদের এখানে আসলে লিভিং স্ট্যান্ডার্ড বা লিভিং কস্টটা কিন্তু অন্যান্য দেশে যে পড়তে যে যাওয়ার কস্ট সেটা তুলনামূলক অনেক অনেক কম। ইভেন ইভেন আমি যদি চিন্তা করি মালয়েশিয়ার থেকেও কম। তো সেই জায়গা থেকে কেন তাদেরকে আসলে কোন অধিকারে, আপনি যেটা যথার্থই বলেছেন, কোন অধিকারে আসলে এই জিনিসটা করা হয়, এটা আসলে আমরা আসলে বোধগম্য নয়। তো আমরা এই প্ল্যাটফর্ম থেকে হয়তো অনেক পলিসি মেকার আছেন, আমরা আহ্বান জানাবো এই প্রশ্নটা আসলে এটার সঠিক আসলে উত্তর নিয়ে আসলে ইউজিসি বা সংশ্লিষ্ট যে দপ্তর আছেন তারা চিন্তা করবেন। তো এইখানে আরো কিছু প্রশ্ন আসলে করতেছে অনেকেই। তো আসলে সব প্রশ্নের উত্তর আসলে আমাদের আলোচনায় চলে এসেছে। যে আসলে এই যে যারা বলছেন অনেকে ক্ষুব্ধ হয়ে আসলে বলছেন যে বিশ্ববিদ্যালয় তাহলে আর পার্থক্য, কিন্ডারগার্টেনের পার্থক্য কোথায় যদি গবেষণা করতে না দেয়, মুখস্থ করায়। এখন আসলে আমাদের যে বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনার যে সিস্টেমটা, তো এই সবাই গবেষণার যে বিমুখ বা একদম মুখস্থ পড়াশোনা, এটাকে তো আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসলে আমরা যেভাবে আসলে ডিফাইন করছি বিশ্ববিদ্যালয়কে এই পর্যায়ে, সেটা আসলে ইট শুড নট বি। সেই প্রশ্নটাই বারবার আসছে আসলে। তো স্যার আমাদের আসলে আপনার থেকে দীর্ঘ আলোচনা, আসলে আমাদের যে আলোচনার যেদিকে আসছে খুবই প্রাণবন্ত হচ্ছে এবং আসলে আমাদের যারা দর্শক তারাও আসলে ইনভলভ হচ্ছে। আমাদের সময় সীমাবদ্ধতা আছে। তো সব মিলিয়ে স্যার আজকে যে আমাদের আপনার যে একটা বোর্ড দিয়ে একটা জার্নি, সেটা আমরা জানলাম, পাশাপাশি আমাদের সমস্যা সমাধান সবকিছু অনেক কিছু আলোচনা করছি। তো স্যার সর্বশেষ প্রশ্ন হিসাবে আমি আপনার কাছে রাখতে চাই যে আমাদের দেশের এই গবেষণার বর্তমান অবস্থা এবং এই সম্ভাবনাটা কতটুকু আপনি দেখেন, এবং এবং যে পরিস্থিতি যদি এখানে কোনো আপনি অবস্টেকল দেখেন এবং এগুলোর উত্তরণের উপায় বা কি, এই লাস্ট একটা কনক্লুডিং যদি একটা কোশ্চেন সংক্ষেপে বলতেন যে অবস্থা সম্ভাবনা কত আমাদের এই সব সীমাবদ্ধতার মধ্য থেকেই আমাদের দেশে গবেষণার সম্ভাবনা কতটুকু? আমি আমি প্রথম যে কথাটা বলবো যে প্রায় 16-17 কোটি মানুষের একটা দেশে সম্ভাবনা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। যেই দেশে এত মানুষ, আহ, যেই দেশের মানুষের মেধা, আমি বলবো, আমি আমি এই ধরনের কথা বলতে পছন্দ করি না যে কোনো একটা পার্টিকুলার দেশের মানুষ অন্য দেশের মানুষের তুলনায় মেধাবী। এই কথা যেমন আমি বলতে পছন্দ করি না, তেমনি আমি সবসময় এটাও বলি যে আসলে সৃষ্টিকর্তা মেধার দিক থেকে মানুষে মানুষে ওই ভৌগোলিক অবস্থানের কথা যদি আপনি বিবেচনা করেন, তাহলে মেধার দিক থেকে খুব একটা পার্থক্য করেন। এটা হলো পরিবেশ এবং ইতিহাস ঐতিহ্য মানুষকে কখনো কখনো কিছু করতে উৎসাহিত করে, কখনো উৎসাহিত করে না। তার মানে মেধার আসলে কোনো প্রশ্ন নেই, মেধার প্রশ্ন নেই, আবার 17 কোটি মানুষ আছে, কাজে সম্ভাবনার কোনো শেষ নেই। আমরা সব করতে পারি, আমরা অনেক ভালো কাজ করতে পারি, কিন্তু তার জন্য দিক নির্দেশনা এবং পরিবেশ সৃষ্টিটা অসম্ভব দরকার। তো এই দিক নির্দেশনা এবং পরিবেশ সৃষ্টি করার জন্য যে ধরনের মূল্যবোধের চর্চা, যেই ধরনের সুবিচার থাকতে হয়, সুবিচার থাকতে হয়। আপনি গ্র্যান্টের জন্য অ্যাপ্লিকেশন করলেন, প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক, আপনি যদি ওই প্রাইভেট দেখে তাকে গ্র্যান্ট অ্যালোকেশন না করেন, তার প্রজেক্ট এবং তার যোগ্যতা না দেখে শুধু প্রাইভেট শব্দটা দেখে যদি আপনি তাকে রিসার্চ গ্র্যান্ট না দেন, তাহলে তো আপনি গবেষণাকে কি বলবো, গলা টিপে মেরে ফেললেন না,
তাই না? তো সেই জন্য এই সমস্ত দিকগুলো যদি আমরা একেবারে বস্তুনিষ্ঠ এবং সৎ দৃষ্টিভঙ্গ নিয়ে অ্যাড্রেস করতে পারি, তাহলে আমাদের অনেক 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 সম্ভাবনা আছে। এবং এত প্রতিকূলতা এথিক্যাল ইস্যুতে এবং অন্যান্য জায়গাতে আমাদের বহু প্রতিকূলতা আসে, রাজনীতি এবং অন্যান্য ব্যাপার, সেগুলো ভিতরেও কিন্তু আমাদের ছেলেমেয়েরা একটু একটু করে ভালো করছে। অনেক হতাশার ভিতরেও আমাদের রিসার্চ আউটপুট দিনকে দিন বাড়ছে, আমাদের গ্র্যান্ট অ্যালোকেশনও একটু একটু করে হলেও বাড়ছে। যদিও এই অ্যালোকেশন ডিস্ট্রিবিউশনের ভিতরে অনেক শুভঙ্করের ফাঁকি আছে, কে পেলো কে পেলো না, কেন পেলো না, সেগুলো প্রশ্ন আছে। কিন্তু দেয়ার আর সার্টেন পজিটিভ ট্রেন্ডস। কাজেই আমি তো খুবই আশাবাদী। আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে আপনারা যদি আরেকটু ভোকাল হন, আপনারা যদি অসঙ্গতিগুলো নিয়ে আরেকটু বেশি কথা বলেন, আপনারা যদি দলবাজি থেকে দূরে থাকেন, আপনারা যদি সাদা কালোর ভিতরে পার্থক্য করা শুরু করেন, আমাদের ঠেকানো যাবে না। আমরা ভালো করব, আমরা ভালো না করার আমাদের কি কারণ আছে? 17 কোটি মানুষ এখানে, আমাদের ভালো না করার তো কোনো কারণ নেই। কাজে আমি আশাবাদী, কিন্তু প্রথম কাজ হলো আমাদের সমস্যাগুলো উপলব্ধি করতে হবে। আমি যদি বলি কোনো সমস্যা নেই, খালি আমরা উন্নতির মহাসপনে দৌড়ে চলছি, সর্বনাশ হয়ে যাবে। না, আমাদের বহু সমস্যা আছে, আমাদের বহু সম্ভাবনা আছে। আমাদের এই সমস্যাগুলো বুঝতে হবে এবং এই সম্ভাবনাগুলোকে আরো শক্তিশালী করতে হবে। আমার মনে হয় এটাই আমার মানে সব মিলিয়ে মূল্যায়ন। ধন্যবাদ স্যার। আসলে আরেকজন মনে হয় ফিজিক্সের স্টুডেন্ট বা গবেষক, সে একটা কোশ্চেন করেছে, এটা না দেখে নিন। স্যার, এক্সপেরিমেন্টাল ফিজিক্সের গবেষণায় আমরা যে মেশিনগুলো ব্যবহার করি সেগুলো ফিজিক্সের যে প্রিন্সিপালস এর উপর দাঁড়িয়ে আছে, সেগুলো না বুঝেও অনেকে পাবলিকেশন করে ফেলতে পারে কি? হ্যাঁ, এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে ফিজিক্স হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এর সংক্ষিপ্ত উত্তর হ্যাঁ, পারে এবং অবশ্যই পারে এবং অবশ্যই করছে। এবং আমাদের দেশে এক্সপেরিমেন্টাল ফিজিক্সে যে কাজগুলো হচ্ছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ, শুধু এক্সপেরিমেন্টাল না, এটা বললে ভুল বলা হবে, এক্সপেরিমেন্টাল এবং থিওরিটিক্যাল কাজও যা হচ্ছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ বেসিক ফিজিক্সটা না বুঝেই হচ্ছে। সত্য, এরকম সম্ভব এবং মোটামুটি ভালো জার্নালেও সম্ভব আছে, মানে ফাঁকফোকর গলিয়ে পার হয়ে যাওয়ার উপায় আছে। সেই উপায়গুলো কিন্তু আবার আমরা শিখে ফেলতে বেশ সিদ্ধহস্ত। ধন্যবাদ স্যার। আসলে আমাদের খুব ভালো একটি সময় কেটেছে। তো আমি আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। খুব আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন এবং ধৈর্য সহকারে আসলে আপনারা দেখেছেন। আর আপনাদের প্রশ্নগুলো থেকেই বোঝা যায় যে আপনারা আসলে আজকের যে আলোচনার বিষয় এটা উপলব্ধি করেছেন। সাথে সাথে স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ আবারও স্যার আমাদের এই শোতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। আর আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। জি স্যার, আর আমরা এও আশাবাদ ব্যক্ত করি স্যার, আমাদের ভবিষ্যতের যে কোনো প্রচেষ্টায় আপনাদের মতো সারথীকে আমরা পাশে পাবো। তো এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাকে আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের পরবর্তী এপিসোড আগামী শুক্রবারে আবার দেখা হবে কোনো এক গবেষণার মহারথীর সাথে। কথা হবে ঠিক আগামী শুক্রবার, দেখা হবে ঠিক একই টাইমে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া রাখুন, আর আশেপাশে সবাইকে ভালো রাখুন, নিজেরা ভালো থাকুন, গবেষণার সাথে থাকুন। ধন্যবাদ। সালামু আলাইকুম।